কথাটা বলতেই তন্ময়ের গালে ঠাস করে চড় মারল তন্নি। যত বড় মুখ নয় তত বড় কথা। আমি তোর ইউনিভার্সিটির সিনিয়র, ভুলে যাচ্ছিস লিক? তন্ময় চড়ের আঘাতে একটু থতমত খেয়ে গেল, কিন্তু তার চোখে ভালোবাসার দৃঢ়তা তখনও স্পষ্ট। চড়ের তাকে গালটা লাল হয়ে গেছে। তন্নি আপু, আমি জানি আপনি আমার সিনিয়র। আমি এটাও জানি যে আমাদের মাঝে বয়সের সামান্য পার্থক্য আছে, কিন্তু আমি মন থেকে বলছি, আমি আপনাকে সত্যি ভালোবাসি। আমার অনুভূতিগুলো খাঁটি, সেখানে কোনো ছেলে মানুষই নেই। তন্নি রাগে কাঁপছিল তখনও। চুপ কর। তোর ভালোবাসা, তোর অনুভূতি, এগুলো আমার কাছে হাস্যকর লাগছে। তুই জানিস তুই কি বলছিস? আমি গ্র্যাজুয়েশন শেষ করে বেরিয়ে যাচ্ছি, আর তুই সবে দ্বিতীয় বর্ষের ছাত্র। আমাদের ভবিষ্যৎ কি তুই ভেবেছিস? আমি সব ভেবেছি আপু। আমি বিশ্বাস করি ভালোবাসা কোনো বয়স বা সময় দেখে হয় না। আপনি শুধু একবার আমাকে সুযোগ দিন, আমাকে প্রমাণ করতে দিন যে আমার অনুভূতি মিথ্যে নয়। আমি অপেক্ষা করব আপনার গ্র্যাজুয়েশন শেষ হওয়া পর্যন্ত, আপনার চাকরি পাওয়া পর্যন্ত। আমার পড়ালেখায় কোনো খারাপ প্রভাব পড়তে দেব না। তন্নির কণ্ঠস্বর একটু নরম হলো, যদিও রাগ পুরোপুরি গেল না। তুই খুব স্পর্ধা দেখাচ্ছিস তন্ময়। আমি তোর এমন সাহস দেখে অবাক হচ্ছি। কিন্তু শোন, আমার জীবন এখন প্রেম ভালোবাসার কোনো জায়গা নেই। আমাকে ফিরিয়ে দেবেন না? আমার লক্ষ্য স্থির। আমি আমার ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস। তুই তোর পড়ালেখায় মন দে, এসব ফালতু চিন্তা বাদ দে। আর হ্যাঁ, আজ থেকে আমার সামনে আসবি না। এই ব্যাপারে আর একটি কথাও শুনতে চাই না। তন্নি আর এক মুহূর্তও দাঁড়ালো না। রাগে গজরাতে গজরাতে দ্রুত পা চালিয়ে লাইব্রেরি করিডর ধরে হেঁটে চলে গেল। তন্ময় সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চরের ব্যথা গাল থেকে নেমে বুকে গিয়ে জমা হলো। তার ভালোবাসার প্রথম প্রকাশ কি তাহলে এভাবেই প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে শেষ হয়ে গেল? সে দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু এক বিন্দুও আফসোস হলো না তার, কারণ সে তার মনের কথা বলতে পেরেছে। তন্নি চলে গেলেও তার চোখে সেই ভালোবাসার দৃঢ় প্রতিজ্ঞাটা তখনও জলজল করছিল। দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস গড়ালো। লাইব্রেরির সেই ঘটনা তন্ময় আর তন্নির জীবনে এক অলিখিত দূরত্ব টেনে এনেছিল। তন্নি নিজের জগতে স্থির, কেবলই কেরিয়ার আর গ্র্যাজুয়েশন নিয়ে ব্যস্ত। অন্যদিকে তন্ময়ও নিজেকে সঁপে দিল পড়ালেখায়, যেমনটা সে তন্নিকে কথা দিয়েছিল। কিন্তু তার ভালোবাসার দৃঢ়তা একটুও কমেনি। সিনিয়র আপুকে আড়াল থেকে দেখত তার অজান্তেই। তন্নি আপু, আপনার গ্র্যাজুয়েশন কেমন চলছে? সব ঠিক আছে তো? করিডোরে মুখোমুখি হতে তন্ময় জিজ্ঞেস করল। তন্নি তখন খুব তাড়াহুড়োই ছিল, মুখে বিরক্তির একটা হালকা ছাপ। তন্ময়, না, কিছুই ঠিক নেই। রাগের বশে নয়, যেন একরাশ হতাশা ঝরে পড়ল তার কণ্ঠে। ফাইনাল ইয়ারে রিসার্চ পেপারটা নিয়ে খুব সমস্যা হচ্ছে। কয়েকটা রেফারেন্স কিছুতেই খুঁজে পাচ্ছি না। কোন বিষয় নিয়ে আপনার সমস্যা হচ্ছে আপু? তন্নি এক মুহূর্ত দ্বিধায় ভুগল, তারপর যেন অনিচ্ছা সত্ত্বেও উত্তর দিল। আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রায় আধুনিক প্রযুক্তির প্রভাব, এই টপিক নিয়ে কাজ করছি। পুরনো জার্নালগুলো পাচ্ছি না। আমার কাছে মনে হয় আপনি যদি আরেকবার সেন্ট্রাল লাইব্রেরির ডিজিটালাইজ আর্কাইভটা দেখেন। তন্নি তন্ময়ের দিকে তাকালো। তার চোখে তখনও সেই আগের রাগ বা বিরক্তি নেই, বরং চিন্তার গভীরতা। দেখেছিলাম, কিন্তু কাজের কিছু পাইনি। বাদ দাও, তোমার চিন্তা করতে হবে না। তন্নি আবার দ্রুত পা চালাতে শুরু করলো। তন্ময় তার পিছু পিছু কিছুটা হেঁটে গেল। আমি আপনাকে একটা লিংক পাঠাবো আপু। আমাদের ডিপার্টমেন্টের এক প্রফেসর এই ফিল্ড নিয়ে কাজ করেছিলেন। কিছু পুরনো পেপার ওখানে থাকতে পারে, আপনি দেখতে পারেন। তন্নি থামল, কিছুটা ইতস্তত করে ফোন নম্বরটা চাইল। তন্ময়ের চোখে তখন এক ঝলক আনন্দের ঝিলিক। না, আপনাকে নম্বর দিতে হবে না। আমার আইডি থেকে আমি মেইল করে দিচ্ছি। আপনি একবার আপনার ইনবক্স চেক করবেন।
তন্নি ঘাড় নাড়ল। ঠিক আছে, ধন্যবাদ। তন্নি চলে গেল। তন্ময়ও হাসি মুখে চলে গেল নিজের ক্লাসের দিকে। কয়েক ঘন্টার মধ্যেই তন্ময় সেই লিঙ্কটি তন্নিকে পাঠালো। পরদিন ক্লাসের ফাঁকে ল্যাপটপে বসেছিল তন্ময়। হঠাৎ তার ইনবক্সে একটি নতুন মেইল এলো তন্নির কাছ থেকে। তন্ময়, লিঙ্কটা খুব কাজে দিয়েছে। একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স পেয়েছি। থ্যাংক ইউ। তন্ময়ের হৃদস্পন্দন বেড়ে গেল। এই প্রথম তন্নির কাছ থেকে সে কোনো ইতিবাচক সাড়া পেল। এটি কেবলই একটি কৃতজ্ঞতার বার্তা ছিল, কিন্তু তন্ময়ের কাছে তা যেন ভালোবাসার প্রথম সবুজ সংকেত। সে উত্তর লিখল, আপনার উপকার করতে পেরে ভালো লাগছে আপু। সে সাহস করে আরও একটি বাক্য যোগ করল, আপনার রিসার্চ পেপার যেন খুব ভালো হয়, এই কামনা করি। এর আর কোনো উত্তর আসেনি। কিন্তু তন্ময় হতাশ হলো না। সে জানত তন্নি যখনই কোনো সমস্যায় পড়বে সে যেন তার পাশে দাঁড়াতে পারে, নীরবে, অনেকটা ছায়ার মতো। ভালোবাসা প্রমাণ করার জন্য কোনো বড় নাটকীয় মুহূর্তের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ছোট ছোট আন্তরিকতার। এরপর প্রায় 2 সপ্তাহ কেটে গেল। তন্নির সাথে আর মুখোমুখি দেখা হয়নি। একদিন সন্ধ্যায় তন্ময় দেখল তন্নি একাকী বিশ্ববিদ্যালয়ের কফি শপে বসে ল্যাপটপে কাজ করছে। মুখটা ভীষণ চিন্তিত। হাতে তখনও ধরা সেই রিসার্চ পেপারে হার্ড কপি। 1 কাপ কফি দেব নাকি গ্রিন টি? তন্ময়ের কণ্ঠস্বর শুনে তন্নি চমকে উঠল। সে তন্ময়ের দিকে তাকালো, কিন্তু এবার আর বিরক্তি নয়, যেন সে এই সময়ে কারো সঙ্গ আশা করেছিল। বসো, আমাকে 1 কাপ কড়া কফি দিতে পারো? তন্ময় হেসে উঠল। অবশ্যই। কফি হাতে নিয়ে যখন সে ফিরে এলো তখন তন্নি ল্যাপটপ বন্ধ করে দিয়েছে। তার চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তন্ময়, আমার মনে হচ্ছে আমি আর পারছি না। কি হয়েছে আপু? তন্নি দীর্ঘশ্বাস ফেলল। পেপারটা কিছুতেই মন মতো হচ্ছে না। ডেডলাইন খুব কাছে, অথচ পুরো কাজটা একটা জগাখিচুড়ি হয়ে আছে। রাতে ঘুমাতে পারছি না। আপু, আপনি একটু রিল্যাক্স করুন। আমি জানি আপনি অসম্ভব পরিশ্রমী। একটু ব্রেক নিন, তারপর নতুন করে শুরু করুন। সব ঠিক হয়ে যাবে। তন্ময় তার কফির কাপটা তন্নির দিকে এগিয়ে দিল। তন্নি কফির কাপটা হাতে নিল। তার চোখে কৃতজ্ঞতা। তুমি এখনো আমাকে সিনিয়র আপু ডাকো কেন? তন্নির এই অপ্রত্যাশিত প্রশ্নে তন্ময় একটু হকচকিয়ে গেল। কারণ আপনি আমার সিনিয়র আপু। তন্নি হাসল। সেটা রাগ বা বিরক্তির হাসি নয়, বরং এক ধরনের নরম হাসি। সে হাসলে গালে টোল পড়ে। তন্ময় সেটা নতুন করে দেখল। সেদিন তুমি আমার কাছে স্পষ্ট করে তোমার অনুভূতির কথা বলেছিলে। সেদিন থেকে তুমি একজন মানুষ, কেবল সিনিয়র নই। তুমি তুমি একজন বন্ধুর মতো সাহায্য করেছো আমাকে। তন্ময়ের হৃদয়ে এক অনাবিল শান্তি নেমে এলো। এই পথটুকু পার হওয়ার তার জন্য জরুরি ছিল। আমি আপনার পাশে থাকতে চাই আপু, সব সময়। তন্নি সরাসরি তন্ময়ের চোখে চোখ রাখল। তার চোখে এখনও সেই দৃঢ়তা, কিন্তু প্রথম দিনের মতো শীতলতা নেই। তন্ময়, আমি সত্যি বলছি, আমি জীবনে এখন প্রেম ভালোবাসার কোনো জায়গা নেই। আমি আমার সিদ্ধান্তে স্থির। তন্ময় একটুও দমে গেল না। আমি অপেক্ষা করব আপু। আমি শুধু আপনার বন্ধু হয়ে থাকতে চাই, অন্তত এই কঠিন সময়ে। তন্নির মুখে একটা দীর্ঘশ্বাস পড়ল। সে কফির কাপে চুমুক দিল। তুমি খুব জেদি ছেলে। তন্ময় হাসল। আপনার কাছ থেকেই শিখেছি আপু। এবার তন্নি আর কিছুই বলল না, তবে তার মুখে সেই নরম হাসিটা লেগে রইল। তন্ময় বুঝল, সেদিন চর মারার পর যে দূরত্ব তৈরি হয়েছিল আজ তা একটু হলেও কমেছে। সেদিনের প্রত্যাখ্যান আজ যেন বন্ধুত্বের এক নতুন ভিত্তি তৈরি করে দিল। রিসার্চ পেপারের হেডলাইন যত এগিয়ে আসতে লাগলো, তন্নির উপর চাপ ততই বাড়তে থাকলো। আর এই কঠিন সময়ে তন্ময় সত্যি ছায়ার মতো তার পাশে দাঁড়ালো। সে কখনো তন্নির কাজে হস্তক্ষেপ করত না, কেবল নীরবে তার প্রয়োজনগুলো মিটিয়ে যেত। কখনো সঠিক রেফারেন্স খুঁজে দেওয়া, কখনো বা টানা কাজের পর ক্লান্ত তন্নির জন্য 1 কাপ গরম কফি নিয়ে আসা। তন্নিও ধীরে ধীরে তন্ময়ের উপস্থিতি মেনে নিল, এমনকি কিছুটা নির্ভরও করতে শুরু করলো। তন্ময়,
আজ আর কাজ হবে না, মাথা ধরে গেছে। এক সন্ধ্যায় সেন্ট্রাল লাইব্রেরির বাইরে বেরিয়ে তন্নি ক্লান্ত গলায় বলল, চলুন আপু, আপনার সাথে একটু হেঁটে আসি। তন্নি আপত্তি করল না। তারা দুজন হেঁটে চলল ইউনিভার্সিটির সবুজ চত্বর ধরে। নীরবতা কাটানোর জন্য তন্ময় একটি হালকা মজার কথা বলল, যা শুনে তন্নি হেসে উঠল। সেই হাসিতে যেন দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। তোমার সেন্স অফ হিউমারটা খুব ভালো। জানো, ভার্সিটিতে থাকাকালীন আমি কখনোই কারোর সাথে এত সহজ হতে পারিনি। তন্ময়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল। আপনি সুযোগ দেননি আপু। তন্নি অল্প হাসল। হয়তো আমার কাছে সব সময় মনে হতো এগুলো কেবল সময় নষ্ট। তারা দুজন হাঁটতে হাঁটতে গেটের কাছে চলে এলো। তন্ময় দেখলো গেটের সামনে একটি নতুন ফুচকা স্টল বসেছে। দারুণ ভিড় সেখানে। তার মনে এলো এক দুষ্টু বুদ্ধি। আপু, ফুচকা খাবেন? তন্নি চমকে উঠল। তার মুখ থেকে হাসি মুছে গেল। ফুচকা? তন্ময়, আমি সিনিয়র আর তুমি বলছো ফুচকা খেতে? আমি আমার ক্লাসের মেয়েগুলো দেখলে কি ভাববে? তন্ময় কাঁধ ছাকালো। আপনি কেবল আমার আপু, আর আমার আপুর পছন্দের খাবার খেতে কোনো সিনিয়র জুনিয়র বা লজ্জা থাকা উচিত নয়। চলেন, খুব টেস্টি। তন্নির চোখ মুখে এক ধরনের দ্বিধা, সাথে একটু কৌতূহলও দেখা গেল। সে ছোটবেলায় লুকিয়ে ফুচকা খেত, কিন্তু ইউনিভার্সিটিতে আসার পর ক্যারিয়ারের চাপ আর সিনিয়র হবার গাম্ভীর্যে সব ভুলে গেছে। ঠিক আছে, তবে এক প্লেট তোমার সাথে শেয়ার করব। তন্ময় খুশিতে প্রায় নেচেই উঠল। ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে যখন টক ঝাল স্বাদের ফুচকা খাচ্ছিল, তখন তন্নির মুখে এক ধরনের ছেলে মানুষই আনন্দ ফুটে উঠল। সে যেন ফিরে গেল অনেক বছর আগে। উফ, এটা কি দারুণ! আমি ভুলেই গেছিলাম যে ফুচকা এত মজার হয়। ঝালটা একটু কম দিতে বলবে? তারা দুজনে হেসে উঠল। সেই দিন থেকে যেন তাদের সম্পর্ক নতুন মোড় নিল। কাজ শেষে তারা প্রায়ই একটু হেঁটে নিত, কখনো বা দুজনে মিলে কফি খেত। লাইব্রেরির কঠিন কাজগুলোর মাঝে এই হালকা মুহূর্তগুলোই তন্নিকে স্বস্তি দিত। একদিন বিকেলে রিসার্চ পেপারে প্রায় সব কাজ শেষ। ফাইনাল প্রেজেন্টেশনের আগেই দিন। তন্নি খুব হালকা মেজাজেই ছিল। কি খবর? আজ কোথায় যাওয়া যায়? তন্ময় চমকে গেল। এই প্রথম তন্নি নিজে থেকে এমন করে জিজ্ঞেস করলো। সে একটি সিনেমার পোস্টার দেখিয়ে বলল, চলেন, নতুন একটা মুভি এসেছে, অনেক ভালো রিভিউ। তন্নি সাথে সাথেই রাজি হয়ে গেল। সন্ধ্যায় তারা একসাথে সিনেমা দেখতে গেল। হল থেকে বেরিয়ে যখন অন্ধকার রাস্তা ধরে হাঁটছিল, তখন তাদের মাঝে কোনো সিনিয়র জুনিয়র সম্পর্ক ছিল না। ছিল কেবল দুটি তারুণ্যের উপস্থিতি। ফুচকা খাওয়া, মাঝে মাঝে রেস্টুরেন্টে হালকা ডিনার, বা নিছকে একসাথে পার্কে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখা। তাদের রুটিন হয়ে গেল। তারা যখন রিকশায় করে ফিরছিল, তখন তন্নির চুলগুলো বাতাসে তন্ময়ের মুখে এসে পড়ছিল। তন্নি সেটা লক্ষ্য করে একটু সরে বসল। সরি। তন্ময় হেসে মাথা নাড়ল। ইটস ওকে আপু। তন্নি চুপ করে গেল। কিছুক্ষণ পর ফিসফিস করে বলল, তন্ময়, তুমি কিন্তু আমাকে তোমার পড়ালেখায় মন দিতে বলেছিলে। তুমি নিজে পড়ালেখা বাদ দিয়ে আমার সাথে ঘুরছো। তুমিই তো প্রমাণের সুযোগ চেয়েছিলে। তন্ময় মুচকি হাসল। আমার পড়ালেখায় কোনো ক্ষতি হচ্ছে না আপু। আপনার সাথে থাকাটা আমার কাছে কোনো চাপ নয়, বরং শক্তি। আপনি যেদিন বলবেন আমার ফাইনাল ইয়ারের প্রিপারেশন চলছে, সেদিনই আমি আপনাকে সময় দেওয়া বন্ধ করে দেব। আমার প্রমাণ একটাই, আমার দায়িত্ববোধ। তন্নি আর কিছুই বলল না। সে নীরবে বাইরের দিকে তাকিয়ে রইল, কিন্তু তার মুখে ফুটে উঠল এক ধরনের তৃপ্তির হাসি। সেই হাসিটুকু তন্ময়ের জন্য ছিল এক নীরব স্বীকৃতি। সে জানত তন্নি এখনও তাকে ভালোবাসার সুযোগ দেয়নি, কিন্তু তার বন্ধুত্বকে সে আর দূরে ঠেলে দিচ্ছে না। সেদিনের চরের দাগ হয়তো মুছে গেছে, কিন্তু ভালোবাসার প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়েছে। সময়ের সাথে সাথে তন্নি আর তন্ময়ের নৈকট্য আরও বাড়ল। তাদের সম্পর্কটা আর কেবল সিনিয়র জুনিয়র বা উপকারের মধ্যে সীমাবদ্ধ রইল না। তন্ময়ের নিঃস্বার্থ সাহায্য আর সহজ সরল স্বভাব তন্নির মনের কঠিন দেওয়ালকে আলগা করে দিয়েছিল।
সে এখন আর নিজেকে নিয়ে ততটা গম্ভীর থাকতো না। তন্ময়ের সাথে থাকলে তার ভেতরের চঞ্চল মেয়েটি যেন বেরিয়ে আসতো। একদিন রাতে তারা দুজনে মিলে ইউনিভার্সিটির কফি শপে ছাদে বসেছিল। আকাশে তখন ভরা পূর্ণিমা। তন্নির গ্র্যাজুয়েশন শেষ, রেজাল্ট বেরোনোর অপেক্ষায়। জানো তন্ময়, আমি যখন একা থাকতাম তখন ক্যারিয়ার ছাড়া অন্য কিছু ভাবতেই পারতাম না। সব কিছুকে একঘেয়ে লাগতো। তন্ময় নীরবে তার কথাই শুনছিল। এখন কি আর একঘেয়ে লাগে? তন্নি অল্প হাসল। সেই হাসিটা পূর্ণিমার আলোয় আরও স্নিগ্ধ লাগছিল। না, এখন মনে হয় জীবনের কিছু ছোট ছোট মুহূর্তও খুব গুরুত্বপূর্ণ। এই যেমন তোমার সাথে ফুচকা খাওয়া বা রাতে এইভাবে ছাদে বসে গল্প করা। তন্নির কথাগুলো তন্ময়কে সাহস জোগালো। সে তন্নির দিকে সরাসরি তাকালো। এই মুহূর্তগুলো কি শুধু বন্ধুত্বের আপু? তন্নি চমকে উঠল। তাদের সম্পর্কের ভেতরে সেই অব্যক্ত প্রশ্নটি যেন তন্ময় এই প্রথম স্পষ্ট করে তুলল। তন্নি চোখ নামালো। আমি জানি না তন্ময়, আমি তোমাকে মিথ্যা বলতে চাই না। তন্নির কণ্ঠস্বর শান্ত ও দ্বিধাগ্রস্ত ছিল। আমি তোমার প্রতি দুর্বল হচ্ছি, এটা আমি অস্বীকার করতে পারি না। তোমার উপস্থিতি আমাকে শান্তি দেয়, শক্তি দেয়। যখন তুমি আমার পাশে থাকো আমার আর একা লাগে না। তন্ময়ের মুখে হাসি ফুটল, কিন্তু সে কোনো তাড়াহুড়ো করতে চাইল না। সে জানত তন্নির সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। আমার জন্য এইটুকুই যথেষ্ট আপু। আমি সবসময় আপনার বন্ধু হয়ে থাকব। আপনি যখন প্রস্তুত হবেন তখন বলবেন। আমার অপেক্ষা করতে কোনো সমস্যা নেই। তন্নি মাথা তুলে তন্ময়ের দিকে তাকালো। তার চোখে আর রাগ বা বিরক্তির লেশমাত্র নেই, আছে গভীর বিশ্বাস। আমার মনে আছে তুমি বলেছিলে আমার চাকরি পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তুমি কি এখনো সেই কথায় স্থির? তন্ময় সঙ্গে সঙ্গেই উত্তর দিল। হ্যাঁ আপু, আমি স্থির। আমি আপনার লক্ষ্যকে শ্রদ্ধা করি। আমার ভালোবাসা আপনার সাফল্যের পথে কোনো বাধা হবে না। তন্নির চোখ ছলছল করে উঠল। সে কোনো উত্তর না দিয়ে হাতটা বাড়িয়ে তন্ময়ের হাত স্পর্শ করল। তাদের হাত ধরে রাখাটা যেন ছিল এক নীরব চুক্তি, এক অঙ্গীকার। এই প্রথম তন্নি নিজে থেকে তন্ময়ের প্রতি তার অনুভূতি প্রকাশ করল। তাদের মধ্যে আর কোনো দূরত্ব রইল না। পরের দিনগুলি যেন আরও সুন্দর হয়ে উঠল। তারা প্রায়ই ইউনিভার্সিটি ক্যাম্পাস ছেড়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। তন্নি যেন তার সিনিয়র সত্তা ছেড়ে তন্ময়ের কাছে এসে নতুন করে বাঁচতে শুরু করে। এক বিকেলে রিকশায় করে ঘোরার সময় তন্নি তন্ময়ের কাঁধে মাথা রাখল। তন্ময়, জানো আগে কখনো ভাবিনি আমি এইভাবে রিকশায় ঘুরতে ভালো লাগবে। এখন মনে হচ্ছে এটাই জীবন। তন্ময় আলতো করে তন্নির মাথায় হাত রাখল। আমাদের সম্পর্কটা আস্তে আস্তে তৈরি হয়েছে আপু। এটাই তো জীবনের আসল সৌন্দর্য। সম্পর্ক গড়ে ওঠার সাথে সাথে তাদের খুনসুটিও শুরু হলো। ছোটখাটো বিষয়ে অভিমান, আবার মুহূর্তে সব মিটমাট। তন্নি বুঝতে পারছিল কেবল কাজের জগৎ নয়, তার জন্য এখন অন্য এক সুন্দর জগৎ অপেক্ষা করছে, যে জগতের নাম ভালোবাসা। একদিন দুপুরে খাবারের টেবিলে তন্ময় দেখল তন্নির মুখে বিষাদের ছাপ। কি হলো আপু, আপনার রেজাল্ট তো খুব ভালো হয়েছে, মন খারাপ কেন? তন্নি দীর্ঘশ্বাস ফেলল। চাকরির জন্য বড় একটা কোম্পানি থেকে ইন্টারভিউর ডাক পেয়েছি, কিন্তু ভয় লাগছে। আমার সব মনোযোগ এখন সেই দিকে। তন্ময় হেসে উঠল। আপনি ভয় পাচ্ছেন? আমার সিনিয়র আপু, যিনি সারা ভার্সিটি কাঁপাতেন। তন্নি তন্ময়ের কাঁধে একটা হালকা কিল মারল। চুপ করো, এটা জীবনের নতুন মোড়। আমি ব্যর্থ হতে চাই না। তন্ময় তাকে আশ্বস্ত করল। আপনি পারবেন আপু, আমি জানি আপনি সফল হবেনই। আমি আপনার সাথে আছি সব সময়। এই কথাগুলো তন্নিকে সাহস জোগাল। সে বুঝতে পারল তন্ময়ের ভালোবাসা কেবল তারুণ্যের উন্মাদনা নয়, বরং তার স্বপ্নের প্রতি এক গভীর সমর্থন। তাদের প্রেম আর বন্ধুত্বের মাঝে কোনো বিভেদ রইল না। এটি ছিল দুটি মনের এক নতুন বন্ধন, যা শুরু হয়েছিল এক চর আর প্রত্যাখ্যানের মধ্য দিয়ে, আর পরিণতি পেতে যাচ্ছিল এক উষ্ণ আলিঙ্গনের দিকে। তন্নির ইন্টারভিউর প্রস্তুতি পুরোদমে চলতে লাগলো। তন্ময় তখন ছায়াসঙ্গী। সে তন্নিকে মোটিভেট করত,
ইন্টারভিউয়ের নানা দিক নিয়ে আলোচনা করত। তাদের সম্পর্ক ভালোবাসার এক নতুন স্তরে উন্নীত হয়েছে, কিন্তু তন্নির কাছে কেরিয়ার এখনও প্রথম অগ্রাধিকার। তবে এই সময়ে তাদের জীবনে এক নতুন মোড় এলো, যার নাম তিশা। তিশা তন্ময়ের ডিপার্টমেন্টেরই প্রথম বর্ষের ছাত্রী। অসম্ভব চঞ্চল, স্মার্ট এবং যে কোনো বিষয়ে খুব দ্রুত মনোযোগ আকর্ষণ করতে পারে। একদিন কফি শপে তন্ময় যখন একা বসে তন্নির জন্য কিছু নোট তৈরি করছিল, তিশা এসে তার টেবিলের সামনে দাঁড়ালো। তন্ময় ভাইয়া, আপনিই তো? আমি আপনার জুনিয়র, নাম তিশা। একটা জরুরি বিষয়ে আপনার হেল্প দরকার। তন্ময় অবাক হলো। তিশাকে সে চিনত না, তবে তার চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। হ্যাঁ, আমি তন্ময়। কি সাহায্য করতে পারি? তিশা তার পাশে রাখা খালি চেয়ারটিতে বসে পড়ল। তার এই দ্রুত মিশে যাওয়ার ভঙ্গি তন্ময়কে কিছুটা অবাক করল। আমার একটা প্রেজেন্টেশন আছে, সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স টপিক, কিন্তু আমাদের সিলেবাসে এখন নেই। আপনার কাছে মনে হয় ভালো কোনো রেফারেন্স থাকতে পারে। তন্ময় হেসে উঠল। তুমি প্রথম বর্ষের ছাত্রী আর সেকেন্ড ইয়ারের টপিক নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছ? খুবই ভালো। হ্যাঁ, আমার কাছে কিছু নোট আছে। সেই দিন থেকে তিশার সাথে তন্ময়ের যোগাযোগ শুরু হলো। তিশা প্রায়ই তাকে নানা অজুহাতে খুঁজত, কখনো পড়ালেখার জন্য, কখনো বা ইউনিভার্সিটির সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। তন্ময়ও স্বভাবতই সাহায্য করত। তার কাছে তিশা ছিল ছোট বোনের মতো, কিন্তু তিশার চোখে তন্ময়ের প্রতি অন্যরকম আগ্রহ ছিল। এদিকে তন্নি তার ইন্টারভিউ নিয়ে এতই ব্যস্ত ছিল যে তন্ময়ের জীবনে এই নতুন চরিত্রের আগমন সে খেয়াল করেনি। তন্ময়ও তার ভালোবাসার মানুষটির উপর কোনো চাপ দিতে চায়নি, তাই তিশার সাথে তার মেলামেশার কথা সে তন্নিকে জানায়নি। তিশার মাধ্যমে আরও দুটি নতুন চরিত্র এলো গল্পে, তিশার বন্ধু আদনান এবং নীল। আদনান ছিল একটু গম্ভীর প্রকৃতির, কিন্তু নীলিমা ছিল খুব প্রাণবন্ত। তারা সবাই মিলে প্রায়ই গ্রুপের কাজ করত, আর সেই গ্রুপের কেন্দ্রবন্ধুতে ছিল তন্ময়। তিশা সবসময় তন্ময়ের চারপাশে গুড়গুড় করত, যা নীলিমার চোখ এড়াতো না। তিশা, তুই এত তন্ময় ভাইয়ার পেছনে ঘুরিস কেন? পড়ালেখা তো তোর অজুহাত, আসলে তোর মতলব কি? তিশা হেসে উঠল। কেন? একজন হ্যান্ডসাম আর ইন্টেলিজেন্ট সিনিয়রকে ভালো লাগতে পারে না বুঝি? আদনান শুধু চুপ করে ওদের দেখত, কিছুই বলতো না। তবে তার চোখে একটা সন্দেহের ছায়া ছিল। সে জানত তন্নি নামে এক সিনিয়রের সাথে তন্ময়ের সম্পর্ক আছে। একদিন বিকেলে তন্নির ইন্টারভিউর ঠিক আগের দিন তন্নি কিছুটা রিল্যাক্স করার জন্য তন্ময়কে ফোন করলো। তন্ময়, আজ তুমি আমার সাথে চলো, একটা ফুচকা খাবে, একটু ফুচকা খাবে। কাল আমার বিগ ডে, তোমার সাথে থাকলে যেন সব ভয় কেটে যায়। তন্ময় ইতস্তত করল। সে তখন তিশা ও অন্যদের সাথে ইউনিভার্সিটির ক্যান্টিনে ছিল, তাদের প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করছিল। আসলে আপু, আমি একটু গ্রুপ ওয়ার্কে আছি, খুব ইম্পর্টেন্ট মিটিং। তুমি বরং একাই চলে যাও, আমি কাজ শেষ করে তোমাকে কল করছি। তন্নির মন খারাপ হয়ে গেল। এই প্রথম তন্ময় তাকে না করলো, কিন্তু সে কিছু বলল না, কেবল স্বাভাবিক থাকার চেষ্টা করলো। ঠিক আছে, অল দ্য বেস্ট, আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। তন্নির ফোন রাখার পর তিশা তন্ময়কে দেখল। তন্ময় ভাইয়া, কার ফোন ছিল? ইম্পর্ট্যান্ট কেউ? তন্ময় কথাটা এড়িয়ে গেল। সে জানত এখন তন্নিকে সবটা বলা উচিত ছিল, কিন্তু তন্নির ইন্টারভিউয়ের আগে সে কোনো রকম মানসিক চাপ দিতে চাননি। পরের দিন তন্নির ইন্টারভিউ শেষ হলো। সে ভীষণ খুশি ছিল, আর তার মনে হচ্ছিল সে খুব ভালো করেছে। সে সরাসরি ইউনিভার্সিটির দিকে ছুটল তন্ময়কে সুখবরটি দেওয়ার জন্য। সে জানত তন্ময় তাকে অভিনন্দন জানাবে, যেমনটা সে সবসময় করে। কিন্তু ইউনিভার্সিটির চত্বরে পা রেখে তন্নি যা দেখল, তাতে তার হৃদয় ভেঙে গেল। সে দেখল তন্ময় হাসি মুখে তিশার হাত ধরে তন্নির লাইব্রেরির করিডোর ধরে হাঁটতে হাঁটতে ক্যান্টিন থেকে অনেক দূরে চলে এলো। কিন্তু তার মনের ঝড় থামল না। এতদিনের অপেক্ষা, তন্ময়ের প্রতি তার জন্মানো বিশ্বাস, সব যেন চোখের পলকে মিথ্যে হয়ে গেল। ভালোবাসার প্রতিজ্ঞা, সিনিয়র জুনিয়র সম্পর্কের ঊর্ধ্বে উঠে যে বন্ধুত্বের ভিত্তি তারা গড়েছিল, তা যেন তিশার হাতের ছোঁয়ায় তুচ্ছ মনে হলো। অন্যদিকে তন্ময়ও তন্নির অপ্রত্যাশিত নীরবতায় কিছুটা অবাক হয়েছিল।
সে ভেবেছিল তন্নি নিশ্চয়ই খুশির খবরটা দিতে আসছে, কিন্তু তন্নিকে দেখতে না পেয়ে সে আবার তিশা ও অন্যদের সাথে প্রেজেন্টেশনের আলোচনায় ডুবে গেল। সন্ধ্যার পর যখন সে তন্নিকে ফোন করলো, তন্নি ধরল না। মেসেজ দিল সে ক্লান্ত, বিশ্রাম নিচ্ছে। পরদিন সকালে ইউনিভার্সিটির মাঠে তন্নিকে একাকী বসে থাকতে দেখে তার বন্ধু রুদ্র এগিয়ে এলো। রুদ্র তন্নির ব্যাচমেট, শান্ত স্বভাবের এবং তন্নির কঠোর পরিশ্রমের নীরব ভক্ত। তন্নি, তোর কি মন খারাপ? ইন্টারভিউ কেমন হলো? তন্নি রুদ্রের কাঁধে মাথা রাখলো, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রুদ্র, আমার ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। রুদ্র অবাক হয়ে তন্নির কথা শুনল। তন্নি তাকে সবটা খুলে বলল, তন্ময় আর তিশার ঘনিষ্ঠ তার কথা। তন্ময়কে জিজ্ঞেস করিসনি? ও হয়তো শুধু হেল্প করেছিল। এতটা ঘনিষ্ঠতা শুধু সাহায্যের জন্য হয় না রুদ্র, আর আমার এতটুকু অধিকার নেই যে আমি ওকে জিজ্ঞাসা করি, কারণ আমি তো ওকে কেবল বন্ধুত্বটাই দিয়েছি, ভালোবাসার স্বীকৃতি নয়। রুদ্রের কথার তন্নি সাহস পেল। সে স্থির করলো সে সরাসরি তন্ময়ের সাথে কথা বলবে। সেদিন সন্ধ্যায় তারা এক নিরিবিলি কফি শপে দেখা করলো। তন্নি কোনো ভূমিকা না করে সরাসরি প্রশ্ন করলো, তন্ময়, তুমি তিশার হাত ধরেছিলে কেন? তন্ময় অপ্রস্তুত হলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। তন্নি আপু, ও কেবল আমাকে ওর প্রেজেন্টেশন নিয়ে কিছু একটা দেখাচ্ছিল। ওর একটা ড্রয়িং ছিল, সেটা হাতে এঁকে বোঝানোর চেষ্টা করছিল আমাদের মধ্যে আর কিছু নেই। তন্নির চোখে তখন অবিশ্বাস। আমি তোমার চোখে দেখেছিলাম তন্ময়, তোমার হাসি, তোমার সরলতা, সেটা কেবলই কি বন্ধুত্ব? তুমি ভুলে যাচ্ছ। তুমি আমার সিনিয়রকে ভালোবাসার কথা বলেছিলে। তুমি কি অন্য কারোর সাথে এমন করেই মিশবে আর আমি চুপ করে থাকবো? তন্ময়ের গলায় এবার অভিমান। আপনি আমাকে আর কতটা অপেক্ষা করতে বলবেন তন্নি আপু? আমি জানি আপনি আমাকে দূরে ঠেলে দেননি, কিন্তু আপনিও আমাকে ভালোবাসার কোনো নিশ্চয়তা দেননি। আমি তিশাকে কেবল সাহায্য করছিলাম, আর সে আমার জুনিয়র। তন্নি টেবিল চাপড়ে উঠল। কিন্তু তুমি তো এখন ওর সাথে বেশ ঘনিষ্ঠ। আমার ইন্টারভিউয়ের আগের দিন তুমি আমাকে এড়িয়ে গেলে তোমার গ্রুপ ওয়ার্কের জন্য। আমার তখন তোমাকে প্রয়োজন ছিল। তাদের এই কথোপকথন তিশার বন্ধু আদনান দূর থেকে দেখছিল। আদনান তন্নিকে চিনত এবং তন্ময়ের প্রতি তিশার আগ্রহ সে বুঝতে পারল। আদনান ধীরে ধীরে তাদের টেবিলের কাছে এলো। তন্ময় ভাইয়া, তন্নি আপু, আমি দুঃখিত, কিন্তু কিছু বলার আছে। আদনান তন্নির দিকে তাকালো। তিশা সত্যি খুব সহজভাবে মেশে, কিন্তু ওর উদ্দেশ্য ভাইয়ার প্রতি শুধু বন্ধুত্ব নয়। ওর সব বন্ধুরাই জানে ও আপনাকে পছন্দ করে। আমার মনে হয় আপনার সাথে তিশার ঘনিষ্ঠতার সুযোগ দেওয়া উচিত না হয়নি। আদনানের কথায় তন্নি চোখ শান্ত হলো। সে দেখল আদনান তাকে সাহায্য করতে এসেছে। তন্ময়ও কিছুটা অবাক হলো আদনানের কথায়। এই ঘটনার কয়েকদিন পর তন্নির চাকরির রেজাল্ট বের হলো। সে দেশের একটি নামকরা কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে সুযোগ পেল। এই খুশির খবরটা সে প্রথমে ফোন করে তার বন্ধু রুদ্রকে জানালো, আর তারপর ফোন করলো তার মা নীলিমাকে। আমি জানতাম মা তুই পারবি, আমার মেয়ে খুব মেধাবী, আজ তোর বাবা থাকলে কত খুশি হতেন। নীলিমা ছিলেন একজন আদর্শ মা, যিনি মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে সবসময় উৎসাহ দিতেন। তন্নির এই সাফল্যে তিনি খুব খুশি হলেন। এদিকে তন্ময়ের মা তিশার মা এর সাথে বন্ধুর মতো মিশতেন। তিশার মা তার মেয়ের চঞ্চলতা এবং তার পড়াশোনায় তন্ময়ের সাহায্যের কথা প্রায়ই তন্ময়ের মাকে বলতেন। তন্ময়ের মা সুমনা দেবী ছিলেন খুবই স্নেহপরায়ণ। তিনি জানতেন তার ছেলে কারোর সাথে মিশলে সেটা কেবলই বন্ধুত্ব। কিন্তু তিশার মায়ের কথায় সুমনার মনে সামান্য সন্দেহ জাগল। তন্ময়, শোন, তিশার মা বলছিলেন তুই নাকি তিশাকে পড়ালেখায় খুব সাহায্য করছিস। হ্যাঁ মা, ও আমার জুনিয়র। ওর প্রেজেন্টেশনের জন্য কিছু নোট দরকার ছিল। তন্ময়ের বাবা অমিত সাহেব ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি সাধারণত চুপচাপ থাকতেন, কিন্তু ছেলের বিষয়ে খুব সচেতন ছিলেন। দেখ বাবা, তুই যদি কারোর সাথে সিরিয়াস থাকিস আমাদের বলতে পারিস। তন্নির গ্র্যাজুয়েশনের কথা আমি জানি, তোর সব কথাই মা আমাকে বলেছে, কিন্তু কাউকে মিথ্যা আশা দিবি না। তন্ময় বুঝল সে পরিস্থিতি থেকে বেশি জটিল করে ফেলেছে।
তিশার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, কিন্তু তন্নিকে সময় দিতে না পারার কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। সে তার বাবা মাকে তন্নির সাথে তার সম্পর্কের গভীরতা সম্পর্কে জানালো। বাবা মা, আমি তন্নি আপুকে ভালোবাসি। সে আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুধু ওর ক্যারিয়ারের জন্য অপেক্ষা করছিলাম। তিশা কেবলই একজন জুনিয়র, আর কিছু না। এই কথা শোনার পর সুমনা ও অমিত সাহেব স্বস্তি পেলেন। অন্যদিকে তন্নির সাফল্যে তন্ময় এবার তার কাছে খোলা মনে ক্ষমা চাইল। তারা দুজনে আবার একসাথে হলো। এবার তাদের সম্পর্ক আরও শক্তিশালী, আরও স্বচ্ছ। তারা দুজনেই বুঝতে পারল তাদের সম্পর্কে বাইরের কোনো চরিত্র যেন আর কোনো ভুল বোঝাবুঝির জন্ম না দিতে পারে। তন্নি চাকরি পাওয়ার পর তাদের জীবন নতুন মোড় নিল। শহরের অন্য প্রান্তে তার অফিস। তন্ময় তখনও ইউনিভার্সিটির 2য় বর্ষের ছাত্র। দূরত্বের কারণে তাদের দেখা হওয়া কমে গেল, কিন্তু তাদের হৃদয়ের টান আরও গভীর হলো। তবে তিশার ঘটনা তাদের সম্পর্কের ভিত্তি মজবুত করলেও নতুন চ্যালেঞ্জের সৃষ্টি হলো। প্রথম সপ্তাহের কাজ শেষে তন্নি ক্লান্ত হয়ে তন্ময়কে ফোন করলো। তন্ময়, জীবনটা খুব কঠিন। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, নতুন পরিবেশ, নতুন মানুষ। আমার হাসফাস লাগছে। আরে বাহ, আমার সিনিয়র আপু এখন প্রফেশনাল। কি করছো এখন? চা খাবে? তোমার পুরনো ফ্ল্যাটের আশেপাশে একটা ভালো চায়ের দোকানও নেই এখানে। একা একা ভালো লাগছে না। তন্ময় হেসে উঠল। আমি তো আছি আপু। সারাদিন কাজ শেষে তুমি আমাকে ফোন করেছো, এটাই আমার কাছে সবচেয়ে শান্তির। তোমার কথা মনে পড়ছিল। ইউনিভার্সিটির সেই আড্ডাগুলো এখন কত মূল্যবান মনে হচ্ছে। তাদের এই কথোপকথন চলতে চলতেই একদিন তন্নির অফিস থেকে জরুরি কাজে তাকে 3 মাসের জন্য অন্য শহরে যেতে হলো। এই দীর্ঘ দূরত্ব তাদের সম্পর্কের জন্য এক কঠিন পরীক্ষা ছিল। তন্নির এই যাত্রার আগের দিন রাতে তারা দুজন শেষবারের মতো দেখা করলো। কফি শপের এক কোণে বসেছিল তারা। তন্ময়, 3 মাস খুব লম্বা সময়। এই দূরত্বটা কি আমাদের সম্পর্ক নষ্ট করে দেবে না? নষ্ট করবে না আপু। আমি সেই ছেলে নই যে চর খেয়েও পিছু হটিনি। সে কি সামান্য দূরত্বে হেরে যাবে? তুমি যাও, মন দিয়ে কাজ করো। আমি তোমার উপর বিশ্বাস রাখি, কিন্তু তুমি কি আবারও কোনো জুনিয়রকে সাহায্য করতে যাবে না? তন্নির কণ্ঠে তখনও সামান্য সন্দেহের সুর। তিশার ব্যাপারটা ভুল বোঝাবুঝি ছিল আপু। আদনান আর বাবা মায়ের সাথে কথা বলার পর আমি বুঝেছি আমার কোথায় ভুল ছিল। আমি আর কোনোদিন তোমাকে ভুল বোঝার সুযোগ দেব না। আমাকে একটা কথা দাও তন্ময়, প্রতিদিন একবার হলেও আমাকে কল করবে। কাজের ফাঁকেও আমার খবর নিবে। কথা দিলাম, প্রতিদিন তোমার কাজের চাপ কেমন ছিল সব শুনবো। তন্নি তার হাত ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি তন্ময়। আমি নিশ্চিত এই দূরত্ব আমাদের ভালোবাসা আরো বাড়াবে। আমিও তোমাকে ভালোবাসি আপু, তোমার জন্য অপেক্ষা করব। এদিকে ইউনিভার্সিটি থেকে তিশা কিন্তু এখনও হাল ছাড়েনি। তন্ময় তাকে সরাসরি জানিয়ে দিয়েছে তাদের মধ্যে কেবলই সিনিয়র জুনিয়রের সম্পর্ক। তিশা তবুও নানাভাবে তার দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করত। তন্ময় ভাইয়া, তনি আপু তো দূরে চলে গেলেন, এখন তো আপনি একা। আমাকে একটু সময় দিবেন না? আমার সাবজেক্টটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে। তিশা, আমি এখন পড়ালেখায় খুব ব্যস্ত, আর তুমি তো জানো আমাদের মাঝে কি ধরনের সম্পর্ক। তুমি বরং রুদ্র বা আদনানের কাছে যাও, ওরা তোমাকে ভালো হেল্প করতে পারবে। আপনার সব সময় কেন এত ব্যস্ততা? তনি আপু দূরে আছেন বলেই কি আপনি এত ব্যস্ত দেখাচ্ছেন? আপনি কি আমাকে এড়িয়ে যাচ্ছেন? দেখো তিশা, আমি তোমাকে এড়িয়ে যাচ্ছি না, তবে আমার কিছু ব্যক্তিগত অগ্রাধিকার আছে। আমি এখন আর তোমাকে আগের মতো সময় দিতে পারবো না। আশা করি তুমি বুঝবে। এই পরিস্থিতিতে তিশার মা শাইলা বেগম তার বন্ধু সুমনাকে ফোন করলেন। সুমনা, তোমার ছেলেটা কেন যেন ইদানিং তিশার থেকে দূরত্ব রাখছে। তিশার মন খারাপ। মেয়েটা ওর উপর কত নির্ভর করে। শায়লা, তুমি আমার ছেলেকে ভুল বুঝো না। ও এখন ওর পড়ালেখার তন্নির ব্যাপারে খুব সিরিয়াস। তিশাকে আমি বলেছি সে যেন এখন আর ওকে বিরক্ত না করে। তুমিও তোমার মেয়েকে বুঝিয়ে বলো। তন্নি, ও তো চাকরি নিয়ে বাইরে,
শুনেছি সে তোমার ছেলের সিনিয়র। এত বেশি বয়সী মেয়ের সাথে ওর কিসের এত সম্পর্ক? তুমি কি চাও না তোমার ছেলের জীবনে আরো ভালো কাউকে পাক? তন্নি খুব ভালো মেয়ে শায়লা, বয়স দিয়ে সম্পর্ক মাপা যায় না। আমার ছেলের পছন্দ আমার কাছে গুরুত্বপূর্ণ। ওদের সম্পর্কটা খুব গভীর, আমি ওদের পাশে আছি। সুমনা দেবীর এই দৃঢ় সমর্থন তন্ময়কে আরও শক্তি দিল। 3 মাস কেটে গেল, তন্নি ফিরে এলো। তার অভিজ্ঞতা তাকে আরও পরিণতি করেছে। তন্ময় তাকে নিতে গেল এয়ারপোর্টে। তন্নিকে দেখে তন্ময় আবেগপ্রবণ হয়ে উঠল। ওয়েলকাম ব্যাক আপু, তুমি আরো সুন্দর হয়ে গেছো। আমি তোমাকে অনেক মিস করেছি তন্ময়। তন্নি ব্যাগপত্র রেখে তন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে তাদের 3 মাসের বিরহের কষ্ট দূর হয়ে গেল। আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করেছো, আমাকে সারা দিন একবার করে কল করেছো। এখন আর আমার কোনো সংশয় নেই। তন্ময় হেসে উঠল। আমার আর অপেক্ষা করতে হবে না তো আপু? না, আর না। তুমি সেই ছেলে যে আমাকে চর মারার পরেও ভালোবাসতে চেয়েছে। তোমাকে প্রত্যাখ্যান করার সাধ্য আমার নেই। আমি তোমাকে ভালোবাসি তন্ময়। সেই দিন এয়ারপোর্টের ভিড়ের মাঝে তাদের ভালোবাসার এক নতুন যাত্রা শুরু হলো। তন্নির চাকরি এবং ভালোবাসার স্বীকৃতি দুটোই পাওয়ার পর জীবনটা যেন তন্ময়ের কাছে স্বর্গীয় মনে হলো। তন্নির কাজ শুরু হলো, আর তাদের সম্পর্কও নতুন ছন্দে চলতে লাগলো। কিন্তু নিয়তির খেলা শেষ হয়নি। পারিবারিক স্তরে এক নতুন জটিলতা তাদের অপেক্ষায় ছিল। তন্নির ফিরে আসার দিন 2 পর তন্ময়ের মা সুমনাকে তার ছেলের জন্য একটি সুন্দর শার্ট কিনতে বাজারে গিয়েছিলেন। সেখানে অপ্রত্যাশিতভাবে দেখা হলো তিশার মা শাইলা বেগমের সাথে। শাইলা বেগম তখনও তন্নি আর তন্ময়ের সম্পর্কটা মানতে পারেননি। আরে সুমনা, কেমন আছো? তোমার ছেলেটা নাকি খুব ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ শায়লা, ভালো আছে। আমার তন্ময় এবার 3rd ইয়ারে উঠবে। জানো সুমনা, তিশা ইদানিং খুব মনমরা হয়ে থাকে। কেন জানো? তোমার ছেলেকে ও খুব পছন্দ করে। তুমি তো বলেছিলে তিশাকে শুধু জুনিয়র মনে করে। শায়লা, তন্ময় আর তন্নির সম্পর্কটা এখন পাকাপোক্ত। তুমি তো জানো তন্নি কত ভালো মেয়ে, আর চাকরিও পেয়েছে। চাকরি পেয়েছে ভালো কথা, কিন্তু তন্ময়ের জন্য ও ঠিক নয়। এত সিনিয়র মেয়ে। জানো, তিশার বাবা আসিফ সাহেব, যিনি একটি বড় কোম্পানির ডিরেক্টর, কাল আমাকে বলেছিলেন তার নাকি তন্ময়কে খুব পছন্দ। ছেলে হিসেবে খুবই আদর্শ। শাইলা বেগম কিছুটা নাটকীয়ভাবে কথাটি বললেন। সুমনা শুনে অবাক হলেন। আসিফ সাহেব নাকি ভেবেছিলেন একবার তন্ময়ের বাবার সাথে কথা বলবেন। তিশার সাথে তন্ময়ের সম্পর্কটা যদি পারিবারিকভাবে ঠিক হয়ে যায়, তবে তিশাও পড়ালেখায় মন দেবে, আর তন্ময়ও তার একটা ভালো পরিবারে যুক্ত হবে। শাইলা বেগম তার মেয়ে এবং তার স্বামীর প্রভাবশালী অবস্থানের সুবিধা নিতে চাইলেন। সুমনা প্রথমে বিব্রত হলেও পরে কিছুটা ভাবনায় পড়লেন। তিনি জানতেন তিশার পরিবার অনেক উচ্চাকাঙ্ক্ষী। সেদিন রাতে সুমনার সব কথা তার স্বামী অমিত সাহেবকে বললেন। আফিফ সাহেব নাকি আমাদের তন্ময়ের জন্য তিশার প্রস্তাব দিতে চান। শায়লার মুখে শুনে কেমন যেন অস্বস্তি লাগছে। কি বলছো? তিশা তো আমাদের ছেলের জুনিয়র, আর তন্ময় তো তন্নিকে ভালোবাসে। তুমি না বলেছিলে তন্নি ভালো মেয়ে? তন্নি ভালো, কিন্তু ওর বয়সটা একটু বেশি। আর শায়লা যেভাবে বলেছে, আফিফ সাহেব আমাদের ছেলেকে পছন্দ করেন। একটা ভালো সুযোগ। আমাদের ছেলের সুখ কিসে সেটা আমাদের আগে দেখতে হবে। আমি অন্য কারোর জন্য আমার ছেলের সুখ বলি দেব না। অমিত সাহেবের এই দৃঢ় কথায় সুমনা কিছুটা আশ্বস্ত হলেন। কিন্তু পরের দিনই ঘটনা অন্যদিকে মন নিল। আফিফ সাহেব নিজেই ফোন করলেন অমিত সাহেবকে। অমিত ভাই, আমি আফিফ। কেমন আছেন? আসলে আপনার ছেলের সাথে আমার মেয়ের ব্যাপারটা নিয়ে সরাসরি কথা বলার জন্য ফোন করলাম। আপনার ছেলে খুবই লক্ষ্মী, আর আমার মেয়েও ওকে খুব পছন্দ করে। আফিফ সাহেব দেখুন, আমার ছেলে একজন মেয়েকে ভালোবাসে। আমরা এখন তাড়াহুড়ো করে কিছু করতে চাই না। ভালোবাসে কে সেই মেয়ে? ও তো সবে ইউনিভার্সিটির ছাত্র, এসব সাময়িক। আপনি আমাদের দিকটা দেখুন, আপনিও সরকারি চাকরি থেকে সবে অবসর নিয়েছেন। আপনার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি সব রকম সাহায্য করতে প্রস্তুত। আপনি শুধু সম্মতি দিন। আফিফ সাহেবের কথাই ছিল ক্ষমতা আর প্রস্তাবের ভার। অমিত সাহেব সামান্য দুর্বল হলেন। একটা প্রভাবশালী পরিবারের সমর্থন তাদের ছেলের ভবিষ্যতের জন্য হয়তো খুব দরকার। ঠিক আছে আফিফ সাহেব, আমি পরিবারের
আলোচনা করে আপনাকে জানাবো। তিশার পারিবারিক দিক থেকে আসা এই প্রস্তাব তন্ময়ের জীবনে এক কঠিন পরিস্থিতি তৈরি করলো। অমিত সাহেব দ্বিধায় পড়ে গেলেন। তিনি তন্ময়কে ডেকে পাঠালেন। তন্ময়, আফিফ সাহেব তোর আর তিশার বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমি দ্বিধায় আছি। এটা তোর জীবনের এক বড় সুযোগ হতে পারে। বাবা, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আমি তন্নিকে ভালোবাসি। আমার সুখ তন্নির সাথেই। আমি জানি বাবা, কিন্তু তন্নির সাথে তোর বয়সের পার্থক্য আছে। আর এখন তিশার বাবার সমর্থন পেলে তোর ক্যারিয়ার অনেক সহজে শুরু হতে পারে। আমি আমার স্বপ্ন পূরণ করব নিজের যোগ্যতায়। তন্নির বয়স আমার কাছে কোনো পার্থক্য তৈরি করে না। বাবা, আপনি আমার স্বপ্ন এবং আমার ভালোবাসার মাঝে দাঁড়াবেন না। তন্ময়ের দৃঢ়তা অমিত সাহেবকে নাড়া দিল, কিন্তু তিনি আফিফ সাহেবকে পুরোপুরি ফিরিয়ে দিতে পারলেন না। সপ্তাহখানেক পর এক পারিবারিক ডিনারে তন্নি সব জানতে পারল। সে বুঝতে পারল এই লড়াই কেবল তার আর তন্ময়ের মধ্যে নয়, এটা একটা সামাজিক ও পারিবারিক সম্মানের লড়াই। তন্নি তখন তার মা নীলিমার সাথে কথা বলল। মা, তন্ময়ের পরিবারে তিশার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে। আমি কি করব? তুই কি চাস মা? তোর চাকরি হয়েছে, তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, তোর সিদ্ধান্তই আসল। আমি তন্ময়কে ভালোবাসি মা, কিন্তু আমি আর কোনো ভুল বোঝাবুঝির সুযোগ দিতে চাই না। আমার মনে হয় এবার আমারই সরাসরি কথা বলার সময় এসেছে। তন্নির চোখে তখন এক নতুন দৃঢ়তা। সে সিদ্ধান্ত নিল সে আর লুকিয়ে থাকবে না। নিজের ভালোবাসার জন্য এবার সে সরাসরি তন্ময়ের পরিবারের সাথে কথা বলবে। তন্নি আর দেরি করতে পারল না। সে বুঝতে পারল এই সমস্যার সমাধান করতে হবে দ্রুত এবং সাহসের সাথে। তার নতুন চাকরি জীবনের ব্যস্ততার মধ্যেও সে স্থির করল পরের দিনই তন্ময়ের বাড়িতে গিয়ে সে তার বাবা মার সাথে সরাসরি কথা বলবে। তার মা নীলিমা তাকে সমর্থন জানালেন। পরদিন সন্ধ্যায় তন্নি একটি শান্ত দৃঢ়তা নিয়ে তন্ময়ের বাড়িতে উপস্থিত হলো। ড্রয়িং রুমে তখন অমিত সাহেব ও সুমনা দেবী বসেছিলেন। তন্ময় তন্নিকে দেখে অপ্রস্তুত হলেও তার মুখে একটা চাপা আনন্দ ছিল। তন্নি আপু, তুমি বসো। তন্নি বিনয়ের সাথে সুমনাকে প্রণাম করলো এবং অমিত সাহেবের দিকে তাকালো। আঙ্কেল, আন্টি, আমি জানি আপনারা হয়তো আমার হঠাৎ আসাতে অবাক হয়েছেন, কিন্তু কিছু জরুরি কথা বলার ছিল। এসো মা, বসো। কি বলবে বলো। তন্নির শান্ত এবং পরিণত ভঙ্গি অমিত সাহেবকে মুগ্ধ করলো। তন্নি সরাসরি তিশার বিয়ের প্রস্তাবের প্রসঙ্গে এলো। আঙ্কেল, আন্টি, আমি জানি তিশার পরিবার থেকে তন্ময়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। আমি এটাও জানি আফিফ সাহেব একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, আর এই প্রস্তাব তন্ময়ের ভবিষ্যতের জন্য হয়তো একটা ভালো সুযোগও হতে পারে। মা, তুমি ঠিকই বলেছ। আমরা তোমাদের সম্পর্কের কথা জানি, কিন্তু আমরা চাই না তন্ময়ের উজ্জ্বল ভবিষ্যতের কোনো ক্ষতি হোক। ক্ষতি হবে না আঙ্কেল, আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি। আমি তন্ময়ের পাশে থাকব। আমি ওর জীবনের কোনো স্বপ্ন বা ক্যারিয়ারের পথে বাধা হব না। আমি নিজেও সদ্য চাকরি পেয়েছি, আমি সাফল্যের মূল্য বুঝি। কিন্তু মা, তোমার আর তন্ময়ের বয়সের একটা সামান্য পার্থক্য আছে, আর তিশার পরিবারের এত বড় প্রস্তাব, সেটা কি এড়িয়ে যাওয়া উচিত? আন্টি, ভালোবাসা কি বয়স বা অর্থ দেখে হয়? যদি তন্ময় আপনাকে জানায় তার ভবিষ্যৎ আমার সাথে নিরাপদ, তাহলে কি সেটা যথেষ্ট নয়? আপনারা আমাকে আপনাদের ছেলের সুখের জন্য একটা সুযোগ দিন। তন্ময় তখন আর চুপ থাকতে পারল না। বাবা মা, আমি তন্নিকে ভালোবাসি। সে আমার জীবনে আসা প্রথম ভালোবাসার মানুষ। তিশা কেবলই একজন জুনিয়র। আমি আপনাদের ভুল বোঝাতে চাই না। আমার ভবিষ্যৎ তন্নি আপু ছাড়া অন্য কারোর সাথে আমি দেখতে পাই না। তন্নির পরিণত বক্তব্য আর তন্ময়ের অকপর ভালোবাসার স্বীকারোক্তি অমিত সাহেব ও সুমনা মনে এক গভীর ছাপ ফেলল। বিশেষ করে সুমনা তন্নির দিকে স্নেহভরা চোখে তাকালেন। তুমি খুব ভালো মেয়ে মা, আমরা বুঝেছি। আমরা তোমাদের ভালোবাসাকে সম্মান জানাই। আমরা এই প্রস্তাব ফিরিয়ে দেব। হ্যাঁ মা, তোমার কথাগুলো খুবই যুক্তিযুক্ত। আমার ছেলের সুখই আমার কাছে সবচেয়ে বড়। তুমি ভেবো না। এদিকে তিশা জানতে পারল যে তার বাবা মা তন্ময়ের বাড়িতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে চলেছে।
সে আনন্দে আত্মহারা হয়ে তার বন্ধু রুদ্র ও আদনানকে জানালো। ফাইনালি আমার আর তন্ময় ভাইয়ার ব্যাপারটা এবার পারিবারিকভাবে ঠিক হয়ে যাচ্ছে। তোমরা সবাই রেডি থেকো, আমাদের এনগেজমেন্ট পার্টিতে কিন্তু জমিয়ে আড্ডা দিব। তিশা, তুই এটা কি বলছিস? তন্ময় আর তন্নি আপু তো একে অপরকে ভালোবাসে। ভালোবাসা? এটা তো ছেলে মানুষই। একটা সিনিয়র মেয়ের সাথে ও কতদিন সম্পর্ক রাখবে? আমার পরিবার সব ঠিক করে দিবে, এটাই বাস্তব। তিশা, আমি আগেও বলেছিলাম এটা ঠিক না। তুই একজন মানুষের সম্পর্ক ভাঙতে যাচ্ছিস। তিশা তাদের কথায় কান দিল না। সে তখন আত্মবিশ্বাসে ফুটছিল, কিন্তু তার এই আত্মবিশ্বাস বেশিক্ষণ স্থায়ী হলো না। 2 দিন পর তার বাবা আফিফ সাহেব বাড়ি ফিরে এলেন বিষণ্ণ মুখে। সব শেষ। তন্ময়ের পরিবার আমাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কি? কেন বাবা? তুমি অমিত আঙ্কেলকে কি বললে? তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তন্ময় অন্য এক মেয়েকে ভালোবাসে, আর সেই মেয়ে নাকি সেদিন ওদের বাড়িতে গিয়ে পরিষ্কার কথা বলে এসেছে। সে নাকি সদ্য চাকরি পেয়েছে। কে সেই মেয়ে? নিশ্চয়ই সে সিনিয়র তিন্নি। আমি জানতাম সে ঝামেলা করবে। তিশা তখন সম্পূর্ণ ভেঙে পড়ল। তার চোখের সামনে তার সাজানো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। রুদ্র আর আদনান তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। তিশা, মন খারাপ করিস না। ভালোবাসার সম্পর্ক জোর করে হয় না। তন্ময় ভাইয়া তন্নি আপুকে সত্যি ভালোবাসে। তুই তোর পড়ালেখায় মন দে, তোরও ভালো কিছু হবে। তিশা দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল তার উচ্চাকাঙ্ক্ষা আর আত্মবিশ্বাস তন্ময় তন্নির ভালোবাসার দৃঢ়তার কাছে হেরে গেছে। এই প্রত্যাখ্যানের পর তিশা ধীরে ধীরে তন্ময়ের জীবন থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো। আর অন্যদিকে তন্নি আর তন্ময়ের সম্পর্ক তাদের বাবা মার আশীর্বাদ পেয়ে এক নতুন এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলল। তিশার পারিবারিক প্রস্তাবের পর তন্ময় আর তন্নির জীবনে এক নতুন বসন্ত এলো। অমিত সাহেব আর সুমনার পূর্ণ সমর্থনে তাদের সম্পর্ক দ্রুত পরিণতির দিকে এগোতে থাকলো। তন্নির চাকরির 1ম বছর পার হলো। তন্ময়ও তার ফাইনাল ইয়ারে পা দিল, কিন্তু পরিবারের সকলের মত ছিল শুভ কাজটি আর ফেলে রাখা উচিত নয়। একদিন সন্ধ্যায় 2 পরিবার বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য একত্রিত হলো। তন্নির মা নীলিমা এবং তন্ময়ের মা সুমনা যখন আলোচনা করছিলেন, তখন তন্নি আর তন্ময় একে অপরের পাশে বসেছিল। আমি চাই মা, এবার আর দেরি না হোক। দুজনকেই যখন মানিয়েছে তখন আর বাধা কেন থাকবে? ঠিক বলেছেন নীলিমা আপা। আমার তো মনে হয় সামনের গ্রীষ্মের শুরুতেই একটা ভালো দিন দেখে নেওয়া যায়। তন্ময়ের ফাইনাল পরীক্ষার ফল বের হওয়ার আগেই সব ঠিক করে ফেলি। আমারও তাই মত। তন্নি তো এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি চাই ও এখন আমাদের ঘরের লক্ষ্মী হয়ে আসুক। তন্নির চোখ ছলছল করে উঠল। সে স্বপ্ন দেখেনি তার ভালোবাসা এতটা সহজ পরিণতি পাবে। সে তন্ময়ের হাত ধরল। বাবা মা, আপনাদের এই সিদ্ধান্তে আমরা দুজনই খুব খুশি। আঙ্কেল আন্টি, আপনারা যে আমাদের পাশে দাঁড়িয়েছেন এর জন্য আমরা কৃতজ্ঞ। 2 পরিবার আলোচনা করে শুভ বিবাহের দিন ঠিক করলো। ঠিক 3 মাস পরে গ্রীষ্মের এক উজ্জ্বল দিনে সেই দিনই ঠিক হলো আপাতত বাগদান সম্পূর্ণ হবে এবং অল্প দিনের মধ্যেই ধুমধাম করে বিয়ে হবে। বাগদানের দিন ঝলমলে পোশাকে তন্নি আর তন্ময়। রিং পরানোর আগে তন্ময় হাসি মুখে তন্নির দিকে তাকালো। সিনিয়র আপু, সেদিন চর মারার জন্য ধন্যবাদ। সেই চরই আমার ভালোবাসার দৃঢ়তাকে আরও বাড়িয়ে দিয়েছিল। যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তো আমি নিজেই তোমার কাছে ধরা দিলাম। মনে আছে তুমি বলেছিলে আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে? তুমি সত্যিই করে দেখিয়েছো। হাসতে হাসতে তন্ময় তন্নির আঙুলে আংটি পরিয়ে দিল। তারপর তন্নিও একই কাজ করল। সেখানে উপস্থিত ছিলেন রুদ্র, আদনান এবং নীলিমা। রুদ্র তার প্রিয় বন্ধুর সুখ দেখে খুশি হলো। তন্ময়, তোর জীবনটা একটা সিনেমার মতো। অভিনন্দন বন্ধু। তোমাদের দেখে আজ মনে হলো জীবনের সেরা জিনিসগুলো পেতে হলে অপেক্ষা করতে হয়। তোমাদের দুজনের জন্য অনেক শুভকামনা। অনুষ্ঠানে তিশাও এসেছিল। সে দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে আর হিংসা ছিল না, ছিল এক ধরনের পরাজয়ের শান্তি। তন্নি তাকে দেখতে পেয়ে এগিয়ে গেল। দিশা, ধন্যবাদ তোমাকে। কিসের জন্য আপু? তোমার জন্যই তন্ময় তার ভালোবাসার প্রমাণ করার সুযোগ পেয়েছে। আমার আর ওর সম্পর্কটা যে কত গভীর সেটা আমরা তোমার জন্যই বুঝতে পেরেছি। তোমাদের দুজনের সুখী জীবন কামনা করি। আপু, আমি ভুল করেছিলাম। তোমরা দুজন সত্যি একে অপরের জন্যই তৈরি।
অভিনন্দন। বিয়ের দিন চারদিকে আনন্দের কোলাহল। তন্নি আর তন্ময়ের বিয়ে কেবল দুটি মানুষের মিলন নয়, ছিল দুটি পরিবারের ঐক্য। ভালোবাসার অটুট বন্ধনে বাধা পড়ার পর তন্ময় ভালোবাসার মানুষটির দিকে তাকালো। আজ থেকে তুমি শুধু আমার সিনিয়র আপু নও, তুমি আমার স্ত্রী। আর তুমি আমার সেই জেদি জুনিয়র, যে প্রথম দেখাতেই আমার মন চুরি করে নিয়েছিলে। তাদের চোখে ছিল আজন্মের ভালোবাসা, যা শুরু হয়েছিল প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে আর শেষ হলো শুভ পরিণয়। তারা দুজনেই জানতো জীবনের পথ সামনে আরও কঠিন, আরও চ্যালেঞ্জিং হবে, কিন্তু এখন তারা একা নয়। তারা একে অপরের হাত ধরে সেই পথ চলতে প্রস্তুত। তাদের গল্পটা হয়তো আর 5টা সাধারণ গল্পের মতো নয়, কিন্তু তাদের ভালোবাসার দৃঢ়তা ছিল অসাধারণ। সারাদিনের বিয়ের আয়োজন শেষে যখন রাত গভীর হলো, তখন তন্নি আর তন্ময় প্রবেশ করলো তাদের সাজানো বাসর ঘরে। ভালোবাসার এই মুহূর্তটির জন্য তাদের অপেক্ষা ছিল দীর্ঘ। বাইরের কোলাহল থেমে গেছে, কেবল হৃদয়ের গভীর স্পন্দন শোনা যাচ্ছে। তন্নি তখন লাজুক চোখে তাকালো। পরনে বেনারসি আর ফুলের সজ্জায় সে আরও মোহময়ী। বিশ্বাস হচ্ছে না আপু, তুমি আজ সত্যি আমার সেই প্রথম দিনের চর খাওয়া ছেলেটা আজ তার সিনিয়রকে জীবন সঙ্গী হিসেবে পেল। তন্নির মুখে আলতো হাসি। তোমার স্পর্ধা সেদিনও ছিল, আজও আছে। তুমি সত্যিই হার মানতে শেখোনি। তোমার ভালোবাসা পাওয়ার জন্য তো হার মানা বারণ ছিল। তুমি আমার জীবনের সবচেয়ে কঠিন রিসার্চ পেপার ছিলে, যা আজ সম্পূর্ণ হলো। তন্ময় ধীরে ধীরে তন্নির কাছে এগিয়ে এলো। সে তন্নির হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিল। এত কাছে আসছো কেন? সবকিছু তো কেবল শুরু। কেন এখন বুঝি ভয় লাগছে? সেদিন তো আমাকে চর মারতে একটু ভয় করনি। তন্নি দুষ্টু হেসে তন্ময়ের বুকে আলতো কিল মারল। ওটা ছিল সিনিয়রের শাসন, আর এটা হলো প্রেমের অধিকার। আজ থেকে তুমি আমার অনুগত জুনিয়র, যে শুধু আমার কথায় উঠবে আর বসবে। তন্ময় হেসে উঠল। সে হাসি ভালোবাসার উন্মাদনায় ভরপুর। অনুগত জুনিয়র তো আমি সেই প্রথম দিন থেকেই, তবে আজ থেকে আমার আনুগত্য কেবল তোমার প্রেমে। আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন আজ শুধু তোমার জন্য। বাসর ঘরে মৃদু আলোয় তাদের চোখের ভাষা স্পষ্ট হলো। একে অপরের প্রতি ভালোবাসা সেই গভীর টান, যা সময়ের সাথে সাথে আরও বেড়েছে। তন্ময় তার হাত দিয়ে তন্নির মুখমণ্ডল স্পর্শ করলো। চোখের পলক পড়ল না এক মুহূর্তের জন্য। তোমার চোখ দুটো আজও আমাকে পাগল করে দেয়। কিসের এত দ্বিধা ছিল তোমার? দ্বিধা ছিল না তন্ময়, ছিল ভয়। একটা বয়সে এসে যখন জীবনের লক্ষ্য স্থির হয়, তখন নতুন করে স্বপ্ন দেখতে ভয় লাগে। তুমি সেই ভয় ভেঙে দিয়েছো। তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। তন্নির কণ্ঠে তখন গভীর আবেগ। তন্ময় আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার প্রেমিকার কপালে আলতো করে চুমু খেল। সেই চুমুতে ছিল এক দীর্ঘ অপেক্ষার অবসান। তাদের কথাগুলো তখন দুষ্টু মিষ্টি প্রেমে ভরে উঠল। আজ থেকে কিন্তু তোমাকে শুধু তন্নি বলেই ডাকবো, আমার আর আপু ডাকার দরকার নেই। ঠিক আছে, তবে শর্ত একটাই, তুমি আমার আদেশ মানবে। তোমার প্রতিটি আদেশ আমার কাছে ভালোবাসার মতোই পবিত্র। তন্ময় এরপর তন্নিকে কাছে টেনে নিল। তাদের উষ্ণ স্পর্শে দুটি হৃদয়ের মিলন হলো। তাদের প্রেম কেবল মানসিক বন্ধনে নয়, শারীরিক সম্পর্কও গভীর হলো। বাসর ঘরের নীরবতা ভেঙে তখন কেবল দুটি মানুষের নিবিড় প্রেমের শব্দ। সেই মিলন ছিল তাদের ভালোবাসার চূড়ান্ত স্বীকৃতি। সেই প্রথম চরের আঘাত থেকে শুরু করে দীর্ঘ প্রতীক্ষা, ভুল বোঝাবুঝি, সব কিছুই আজ এই পবিত্র মিলনে সার্থক হলো। তাদের শারীরিক সম্পর্ক ছিল কেবল জৈবিক চাহিদা নয়, বরং একে অপরের প্রতি গভীর প্রেম আর প্রতিশ্রুতির প্রকাশ। ভালোবাসার এই গভীর মিলনের মাধ্যমে তারা অনুভব করলো তাদের আত্মার বন্ধন আজ সম্পূর্ণ হলো। বাসর রাতের আবেগ আর সারাদিনের ভালোবাসার উষ্ণতা ধীরে ধীরে এক গভীর শান্তিতে পরিণত হলো। ভোরের আলো তখনও ফোটেনি, বাসর ঘর তখনও নীরব। তন্নি তখন তন্ময়ের বুকে মাথা রেখেছিল। তাদের নিঃশ্বাসের উষ্ণতা মিশে যাচ্ছিল একাকার হয়ে। এখনো বিশ্বাস হচ্ছে না তন্নি, তুমি সত্যি আমার পাশে? এই উষ্ণতা, এই নিবিড়তা, সবই কি সত্যি? তন্ময় আলতো করে তন্নির নরম চুলগুলো সরিয়ে তার কপালে আরেকটি দীর্ঘ চুমু আঁকল।
সেই চুমুতে ছিল গভীর শ্রদ্ধা আর তীব্র আকর্ষণ। এটা সত্যি, আমার শরীর, আমার মন, আমার সবকিছু আজ থেকে শুধু তোমার। আমার প্রতিটি শারীরিক চাহিদা, প্রতিটি আবেগ সবই আজ তোমার কাছে সঁপে দিলাম। তন্নির এই অকপট স্বীকারোক্তি তন্ময়কে আবেগাপ্লুত করে তুলল। সে তন্নির হাত ধরে নিজের বুকে রাখল। তোমার হৃদয় আজ আমার হাতে। আমি প্রতিজ্ঞা করছি সারা জীবন এই পবিত্র ভালোবাসাকে যত্ন করব। তুমি কি জানো, সেই প্রথম যখন তুমি আমাকে ছুঁয়েছিলে সেদিন থেকে আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা শুধু তোমার জন্য পাগল ছিল। আমি জানি, আমারও তাই। সিনিয়র হয়েও এই জুনিয়রের কাছে আত্মসমর্পণ করতে একটুও দ্বিধা হয়নি। বিশেষ করে যখন তোমার স্পর্শ আমার শরীরে প্রথম শিহরণ জাগালো, তখন আমি বুঝতে পারলাম আমার প্রেম কেবল মনে নয়, আমার প্রতিটা রক্তকণিকায় মিশে আছে। তন্ময় তখন তন্নির গাল আলতো করে আদর করল। তার ঠোঁট তখন তন্নির ঠোঁটের কাছে। আমার পাগলামিটা তোমার জন্যই ছিল। তোমার এই কোমল ঠোঁটগুলো, তোমার এই মিষ্টি হাসি, সব কিছুই আমার একান্ত কাম্য ছিল। আমাকে আরেকবার তোমার সেই গভীর চুম্বন দাও, যা আমাদের ভালোবাসার প্রমাণ। তন্নি তার চোখ বন্ধ করে হাসল। সে নিজের হাত দিয়ে তন্ময়ের মুখটা চেপে ধরে তার ঠোঁটে এক উষ্ণ ও দীর্ঘ চুম্বন দিল। সেই চুম্বনে ছিল তাদের ভালোবাসার তীব্র শারীরিক চাহিদা এবং আবেগের গভীরতা। তাদের প্রেম আর আকাঙ্ক্ষা এই মুহূর্তে একাকার। তোমার ভালোবাসা আমাকে উন্মাদ করে তোলে। এই মিলন, এই স্পর্শ, এগুলো আমাদের সম্পর্কের ভিত। তুমি কি জানো আমি কত দিন ধরে এই মুহূর্তের স্বপ্ন দেখেছি? যেদিন থেকে তুমি আমার সিনিয়র আপু থেকে আমার ভালোবাসার মানুষ হলে, আমার শরীরের প্রতিটি অঙ্গ আজ শুধু তোমাকে পেতে চায়। তন্ময় তখন তন্নিকে তার বাহুডোরে জড়িয়ে নিল। ভোরের আলো ফুটতে তখনও দেরি। তারা দুজন আবারও একে অপরের গভীর আলিঙ্গনে আবদ্ধ হলো। তাদের শরীরী ভাষা তখন স্পষ্ট করে দিল তাদের প্রেম কেবল হৃদয়ে নয়, শরীরেরও। তাদের বাসর রাতের প্রেম গভীর শারীরিক মিলনের মধ্যে দিয়ে এক নতুন মাত্রা পেল। ভালোবাসার উন্মাদনায় তারা দুজন দুজনকে নতুন করে আবিষ্কার করল। তাদের প্রেম ছিল তীব্র, গভীর এবং সম্পূর্ণ সঁপে দেওয়ার মতো। তাদের বাসর রাতের উন্মাদনা ধীরে ধীরে শান্ত, তবে উষ্ণ এক রোমান্টিক সংসারে পরিণত হলো। তনি আর তন্ময়ের জীবন যেন এক মিষ্টি প্রেমের কাব্য, যেখানে প্রতিটি দিন ছিল নতুন করে ভালোবাসার গল্প। তন্ময় তার শেষ বর্ষের পড়ালেখা শেষ করলো, আর তন্নি তার নতুন চাকরিতে নিজের জায়গা পাকাপোক্ত করে নিল। তাদের বয়সের সামান্য পার্থক্য বা সিনিয়র জুনিয়র সম্পর্কের জটিলতা সবই এখন তাদের ভালোবাসার কাছে তুচ্ছ। অফিস শেষে তন্নি যখন বাড়ি ফিরত, দেখত তন্ময় হয়তো রান্নাঘরে চা তৈরি করছে কিংবা তার প্রিয় খাবারটি রান্না করছে। তন্ময়ের এই যত্নশীল দিকটি তন্নির মনকে প্রতিদিন নতুন করে জয় করত। আমার লক্ষ্মী জুনিয়র হাজবেন্ড, ইউনিভার্সিটিতে থাকতে তো কখনো ভাবতে পারিনি তুমি আমার জন্য চা বানাবে। তখন তো তুমি আমাকে চর মারতে ব্যস্ত ছিলে আপু, আর এখন আমি তোমার জন্য চা বানাতে ব্যস্ত। এটাই তো প্রেমের উন্নতি। হাসি ঠাট্টার মধ্যে দিয়ে তাদের দিন কাটত। রাতের বেলা তারা দুজন অফিস আর ইউনিভার্সিটির গল্প করত, একে অপরের কাজের চাপ লাঘব করত। তাদের শোবার ঘরেও সেই রোমান্টিকতা বজায় ছিল। প্রতিটি রাত ছিল তাদের জন্য একে অপরের কাছে শারীরিক ও মানসিকভাবে আরও নিবিড় হওয়ার সুযোগ। একদিন রাতে তারা ব্যালকনিতে বসে কফি খাচ্ছিল। আকাশে তখন চাঁদটা বেশ উজ্জ্বল। আজ তোমাকে একটা সত্যি কথা বলি, তোমাকে আমার স্ত্রী হিসেবে পাওয়ার পর আমার পড়ালেখায় মনোযোগ আরও বেড়ে গেছে। কারণ এখন আমার লক্ষ্য শুধু একটা ভালো চাকরি নয়, তোমার পাশে তোমার যোগ্য হয়ে দাঁড়ানো। আমি জানি তন্ময়, আমারও তাই। তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। এখন মনে হয় আমার সেই জেদ আর গাম্ভীর্য সবই হয়তো এই দিনটার জন্যই ছিল। আমি ভুল করে সেই প্রথম দিন তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। ভুল শুধরে গেছে, আর সেই ভুল না হলে হয়তো আমাদের সম্পর্কের এই গভীরতা তৈরি হতো না। তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসা অপেক্ষা করতে জানে, প্রমাণ করতে জানে। তন্ময় আলতো করে তন্নির কাঁধে মাথা রাখল। তন্নিও তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তাদের দাম্পত্য জীবন ছিল বিশ্বাস আর শ্রদ্ধায় ভরা। সেখানে কোনো ভুল বোঝাবুঝির জায়গা ছিল না, ছিল কেবল একে অপরের প্রতি অদম্য প্রেম।
তিশার মতো কেউ আর কখনো তাদের ভালোবাসার মাঝে আসতে পারেনি, কারণ তাদের সম্পর্কের বাঁধন ছিল দৃঢ়। 2 বছর পর যখন তন্ময় তার প্রথম চাকরি পেল, তখন সেই খুশির মুহূর্তটা তারা একসাথে পালন করলো। তন্নি তখন অশ্রুসিক্ত চোখে তার স্বামীকে দেখছিল। তুমি পেরেছো তন্ময়, তুমি আমার সব প্রতিজ্ঞা রেখেছো। তোমার ভালোবাসা আর বিশ্বাসই আমাকে পেরে ওঠার সাহস দিয়েছে, আমার প্রিয় সিনিয়র স্ত্রী। সেই দিন তাদের ছোট্ট ফ্ল্যাটে তাদের প্রেম আবার এক নতুন মন নিল। তাদের রোমান্টিক সংসার তখন ভালোবাসার এক পরিপূর্ণ উদাহরণ। তাদের গল্প প্রমাণ করে ভালোবাসা কোনো বয়স, সময় বা পরিস্থিতির ধার ধারে না। ভালোবাসা কেবল হৃদয় দিয়ে হৃদয়ের বাঁধন। আর সেই বাঁধনই তন্নি আর তন্ময়কে চিরদিনের জন্য এক করে দিল। তন্নি আর তন্ময়ের সংসার ছিল একটি সুখী নীড়, যা শুরু হয়েছিল চর, উপেক্ষা আর জেদের এক জটিল সমীকরণে। কিন্তু ভালোবাসার বাঁধন ছিল এতটাই দৃঢ় যে সমস্ত জটিলতা সহজেই পার হয়ে গেল। তাদের জীবন এখন আরও পরিপক্ক, আরও সুন্দর। কর্মজীবনের ব্যস্ততা আর তন্ময়ের পেশাগত জীবনের উত্থান পতন সবকিছু তারা ভাগ করে নিত একে অপরের সাথে। বিয়ের 5 বছর কেটে গেছে, আজ তাদের বিবাহবার্ষিকী। তন্ময় তার প্রিয়তমা স্ত্রীর জন্য রান্নাঘরে বিশেষ কিছু তৈরি করছিল। তন্নি তখন অফিস থেকে ফিরে এসেছে। দরজা খুলতে তার নাকে ভেসে এলো প্রিয় খাবারের সুবাস। বাহ, আজ নিশ্চয়ই আমার জন্য বিশেষ কোনো আয়োজন। আমার জুনিয়র হাজবেন্ডের হাতে রান্না, এ তো আমার বহুদিনের পুরনো পাওনা। তন্ময় হেসে উঠল। তার গায়ে তখন কিচের অ্যাপ্রন, মুখে লেগে আছে কিছুটা সসের দাগ। তোমার সিনিয়র হাজবেন্ড রান্না করছে, কারণ সে জানে তার সিনিয়র স্ত্রী আজ খুব ক্লান্ত। এখন তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আমি তোমার সব ক্লান্তি দূর করে দেব। তোমার সেই রোমান্টিকতা দিন দিন বেড়েই চলেছে। একটা সময় তোমার কাছে ছিলাম শুধু সিনিয়র আপু, আর এখন আমি তোমার সব আবেগের কেন্দ্রবিন্দু। রাতের খাবার শেষে তারা ব্যালকনিতে এলো, হাতে কফি, আকাশে পূর্ণিমার চাঁদ। তাদের প্রথম ভালোবাসার সেই দিনগুলো মনে পড়ল। মনে আছে যেদিন প্রথম তোমাকে ভালোবাসি বলেছিলাম, তুমি আমাকে ঠাস করে চড় মেরেছিলে? এখন সেসব মনে পড়লে হাসি পায়। তখন কেন যেন মনে হয়েছিল জীবনের সব কিছুতেই সিরিয়াস থাকতে হবে। কিন্তু তুমি আমাকে শিখিয়েছো জীবন মানে শুধু সাফল্য নয়, ভালোবাসার আনন্দের ভাগ নেওয়া। তন্ময় তন্নির হাতটা তার হাতের মধ্যে নিল। তাদের হাতের তালুর উষ্ণতা তাদের সম্পর্কের গভীরতাকে যেন আরও বাড়িয়ে তুলল। তুমি আমার জীবনের সেরা প্রাপ্তি। সেই জ্বরের দাগ হয়তো গাল থেকে মুছে গেছে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার প্রতিজ্ঞা আজও আমার হৃদয়ে স্পষ্ট। তন্নি নরম চোখে তাকালো। আমি তোমাকে খুব ভালোবাসি তন্ময়। আমার প্রতিটি সাফল্য তোমার ভালোবাসার প্রতিচ্ছবি। আমার জীবনের প্রতিটি চাহিদা তুমি তোমার যত্ন আর প্রেম দিয়ে পূর্ণ করেছো। তাদের চোখে তখন গভীর আকর্ষণ। 5 বছরের সংসার জীবনেও যা এক বিন্দু কমেনি। তন্ময় তার ঠোঁট নামিয়ে আনলো তন্নির ঠোঁটে। তাদের সেই চুম্বন ছিল দীর্ঘ, গভীর এবং তীব্র ভালোবাসার প্রকাশ। তাদের শরীরের ভাষা যেন নীরব প্রতিজ্ঞা করলো তারা সারা জীবন একে অপরের সাথে থাকবে। তাদের দাম্পত্য জীবন ছিল অন্যদের জন্য এক অনুপ্রেরণা। বয়সের পার্থক্য বা সামাজিক চাপ কোনো কিছু তাদের প্রেমকে দুর্বল করতে পারেনি। তারা দুজনই তাদের পরিবার এবং বন্ধুমহলে প্রমাণ করেছিল সত্যিকারের ভালোবাসা সময় ও পরিস্থিতিকে অতিক্রম করতে পারে। রাতে যখন তারা ঘুমোতে গেল, তন্নি তন্ময়ের বুকে মাথা রাখল। তোমার বাহু ডোরেই আমার সবচেয়ে বড় শান্তি। আর তোমারই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি তোমাকে চিরকাল ভালোবাসবো, আমার প্রিয়তমা স্ত্রী। ভালোবাসার এই গভীর আলিঙ্গন আর প্রতিশ্রুতিতে তন্নি আর তন্ময়ের ভালোবাসার জয়গান পূর্ণতা পেল। তাদের প্রেম প্রমাণ করল প্রতিটি সম্পর্কের শুরুতে যেমনই হোক না কেন, যদি মনের টান খাঁটি হয় তবে সেই সম্পর্কেই হতে পারে জীবনের সবচেয়ে সুন্দর গল্প। দেখতে দেখতে আরও 5 বছর কেটে গেল। তন্নি আর তন্ময়ের দাম্পত্য জীবন এখন 1 দশকে পা দিয়েছে। তাদের সংসারে এখন নতুন সদস্য, এক মিষ্টি ফুটফুটে মেয়ে, যার নাম তারা রেখেছে আলো। আলো তাদের জীবনে সব আলো আর আনন্দ যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তন্ময়, তুমি জানো আলোর মধ্যে আমি মাঝে মাঝে সে ছোটবেলার তোমায় দেখতে পাই, ঠিক তোমার মতোই জেদি আর মিষ্টি। আর আমি ওর মধ্যে তোমার সেই প্রথম দিনের গাম্ভীর্য খুঁজে পাই। তবে আমার মতো সে তাড়াতাড়ি ভালোবাসার কাছে আত্মসমর্পণ করতে শিখেছে।
তাদের কথা শুনে আলো হেসে উঠত। ছোট্ট আলো তাদের পুরনো গল্প শুনতে খুব ভালোবাসত, বিশেষ করে তন্নির সেই প্রথম দিনে চরের গল্প। গল্পটা যেন তাদের পারিবারিক লোককথা হয়ে উঠেছিল। অফিসের ব্যস্ততা, সন্তানের যত্ন, সাংসারিক দায়িত্ব সবকিছু তারা ভাগ করে নিত খুব সহজভাবেই। তো তন্নির পদোন্নতি হয়েছে, আর তন্ময় এখন তার অফিসের গুরুত্বপূর্ণ পদে কর্মরত। তাদের আর্থিক সাফল্য তাদের মানসিক শান্তিকে আরও বাড়িয়ে তুলেছে। একদিন রাতে আলো ঘুমিয়ে পড়ার পর তন্নি আর তন্ময় তাদের বেডরুমে বসেছিল। ঘরের মৃদু আলোয় একে অপরের দিকে তাকিয়ে তাদের মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে সেই প্রথম ভালো লাগার মুহূর্তটিকে। 10টা বছর পেরিয়ে গেল, তাই না? মনে হয় যেন এই তো সেদিন তোমাকে ইউনিভার্সিটি গেটে প্রথম দেখেছিলাম, আমার সিনিয়র আপু। আমার লক্ষ্মী জুনিয়র, সব হিসেব বদলে দিয়েছো তুমি। আমি জীবনের যে পথটা একা চলার কথা ভেবেছিলাম, তুমি এসে সেই পথকে দুজনের জন্য সবচেয়ে সুন্দর করে দিয়েছো। ভালোবাসা এটাই করে তন্নি, সব কঠিন হিসেবকে সে সহজ করে দেয়। আমার জীবনে তুমি না থাকলে হয়তো আমি এতটা পরিপক্ক হতে পারতাম না। তুমি আমাকে লক্ষ্য দিয়েছ, আর আমার সেই লক্ষ্যের সঙ্গী হয়েছ। তন্নি তন্ময়ের হাত ধরে বলল, আজ একটা নতুন প্রতিজ্ঞা করি, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এইভাবেই একে অপরের কাঁধে ভর দিয়ে চলব। আমাদের ভালোবাসা আমাদের সবথেকে বড় শক্তি হয়ে থাকবে। প্রতিজ্ঞার প্রয়োজন নেই প্রিয়তমা, আমাদের হাত এমনিতেই বাঁধা আছে আজীবন। তাদের চোখে ছিল গভীর প্রেম আর ভরসা। সেই রাতে তারা উপলব্ধি করল ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না। চর, উপেক্ষা, গাম্ভীর্য, জেদ সবকিছুই হয়তো ছিল তাদের জীবনের এই সুন্দর পরিণতি পাওয়ার পূর্ব সত্য। তাদের দাম্পত্য জীবন শুধু প্রেম নয়, বরং সময়ের সাথে সাথে বেড়ে ওঠা এক গভীর বন্ধুত্বেরও উদাহরণ। তাদের গল্প আজও আশেপাশে ফিসফিস করে। ভালোবাসা উপেক্ষা করতে জানে, প্রমাণ করতে জানে এবং বিজয়ী হতে জানে। তনি আর তন্ময়ের ভালোবাসার এই চিরন্তন জয়যাত্রা তাদের ছোট্ট নীড়টিকে স্বর্গে পরিণত করেছিল, যেখানে প্রতিদিন জন্ম দিত নতুন করে বাঁচার প্রেরণা। সময়ের চাকা দ্রুত ঘুরতে থাকে। দেখতে দেখতে আরও 10টি বছর পার হয়ে গেল। আলো এখন কলেজের ছাত্রী। তার বাবা মায়ের মতোই সেও পড়ালেখায় খুব মনোযোগী। তবে তার প্রকৃতিতে রয়েছে তন্নির গাম্ভীর্য আর তন্ময়ের মিশুক মনোভাবের এক চমৎকার মিশ্রণ। তন্নি এবং তন্ময় দুজনই এখন তাদের কর্মজীবনের শিখরে। তারা এখন শুধু নিজেদের ছোট্ট সংসারের জন্য নয়, সমাজের জন্যও কিছু করার কথা ভাবছে। একদিন সন্ধ্যায় তন্নি একটি গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং শেষ করে বাড়ি ফিরল। তন্ময় তখন বারান্দায় বসে কফি পান করছিল, হাতে তার প্রিয় লেখকের একটি বই। তন্নিকে দেখে সে আলতো করে বইটি সরিয়ে রাখল। বোর্ডের সিদ্ধান্ত কি তোমার মুখেই হাসি এনেছে সিনিয়র? হাসিটা মিটিংয়ের জন্য নয়, হাসিটা তোমাকে দেখতে পাওয়ার জন্য। জীবনের এত বড় পথ পেরিয়ে এলাম, এখনো তোমাকে দেখলে আমার মনে সেই প্রথম দিনের ভালো লাগাটা ফিরে আসে। তুমি এখনো আমার কফি পার্টনার, আমার বেস্ট ফ্রেন্ড। আর তুমি এখনো আমার সেই সিনিয়র আপু, যাকে আমি প্রথম দিন থেকেই ভালোবাসতাম, আর যাকে ভালোবেসে আমি জীবনের সব যুদ্ধে জেতার সাহস পেয়েছি। আমাদের সম্পর্ক এখন শুধু স্বামী স্ত্রীর নয়, এটা একটা অভ্যেস, একটা গভীর নির্ভরতা। তারা দুজন বারান্দার চেয়ারে গা এলিয়ে দিল। আকাশে তখনও অসংখ্য তারা জ্বলজ্বল করছে। তাদের জীবনে এখন আর কোনো ঝড় নেই, আছে কেবল শান্ত নিরিবিলি এক প্রশান্তি। আজ না আলোর সাথে কথা বলছিলাম আমাদের পুরনো দিনের গল্প নিয়ে। ও জানতে চাইছিল তুমি কেন আমাকে ভালোবাসতে। তোমার মতো এত স্মার্ট একজন জুনিয়র কেন আমার জেদি সিনিয়রের প্রেমে পড়লো। আমি ওকে কি বলেছি জানো? বলেছি তোমার জেদ আর তোমার আত্মসম্মানই আমাকে টেনেছিল। তোমার চোখে আমি শুধু সিনিয়র দেখিনি, দেখেছিলাম আমার ভবিষ্যতের সঙ্গিনীকে, যাকে আমার পাশে পেলে আমার জীবন পরিপূর্ণ হবে। আর সেই জেদ ছিল বলেই তো আমি তোমার চর হজম করেও তোমার জন্য অপেক্ষা করেছিলাম। এখনো সেই চরের গল্প? 25 বছর পরেও তুমি এই গল্প ভুললে না? কেন ভুলবো? ওই চরটাই তো আমাদের প্রেমের টার্নিং পয়েন্ট ছিল, আর সেই চরের দাগ আজও আমার হৃদয়ে লেখা আছে, এক মিষ্টি ভালোবাসার স্মৃতি হয়ে। তন্নি হাসল। সেই হাসিটা ছিল গভীর পরিতৃপ্তির। সে তন্ময়ের হাতে নিজের হাত রাখল।
দুজনের হাতের তালুর ভাঁজে ছিল দীর্ঘ 25 বছরের পথ চলার ক্লান্তিহীন স্বস্তি। তাদের ভালোবাসার সময়ের সাথে সাথে আরও পরিপক্ক এবং শুদ্ধ হয়েছে। তারা বুঝতে পেরেছে সত্যিকারের সম্পর্ক মানে শুধু রোমান্টিকতা নয়, বরং জীবনের প্রতিটি ছোট বড় পদক্ষেপে একে অপরের পাশে থাকা। তন্নি আর তন্ময়ের এই ভালোবাসার গল্প তাদের সন্তানের কাছে, বন্ধু বান্ধবদের কাছে এবং সমস্ত পাঠকের কাছে এক নীরব বার্তা পৌঁছে দেয়। সেই বার্তাটি হলো, ভালোবাসা বয়স, পদ বা পরিস্থিতির তোয়াক্কা করে না। ভালোবাসা কেবল দুটি খাঁটি হৃদয়ের গভীর বাঁধন, যা জীবনের সব পরীক্ষায় টিকে থাকে আজীবন। তাদের সেই ভালোবাসা ছিল একটি সফল গল্পের শেষ এবং একটি সুন্দর যাত্রা চিরন্তন শুরু। বছর ঘুরল, আলো কলেজ গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখল। তার নিজস্ব চিন্তাভাবনা এবং জীবনবোধ তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলত। একদিন সন্ধ্যায় রান্নাঘরে কাজ সারতে সারতে তন্নি দেখল আলো খুব চিন্তিত মুখে বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। কিরে আলো, এত গভীর রাতে কি নিয়ে এত চিন্তা? কোনো সমস্যা? ফোন রেখে চমকে ওঠে। না মা, কিছু না, বন্ধু ছিল, একটু গল্প করছিলাম। তন্নি মেয়ের চোখের গভীরতা বুঝতে পারল। সে জানে আলো কোনো সাধারণ মেয়ে নয়। কিছুদিনের মধ্যে আলো নিজে এসে তার বাবা মায়ের সামনে এসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলো। বাবা মা, আমি তোমাদের কাছে একটা সত্যি কথা বলতে এসেছি। আমি একজন মানুষকে খুব ভালোবাসি। সে আমার থেকে বয়সে ছোট, আর এই বিষয়টা নিয়ে আমি জানি তোমাদের মনে কিছু প্রশ্ন জাগতে পারে। তন্নি আর তন্ময় একে অপরের দিকে তাকালো। তাদের মুখে কোনো বিস্ময় ছিল না, ছিল কেবল গভীর মনোযোগ। তন্ময় শান্ত স্বরে বলল, আমাদের সম্পর্কে তো বয়সের ব্যবধান বা সামাজিক ধারণার তোয়াক্কা করেনি মা। তোমার মায়ের সাথে আমার সম্পর্কের শুরুটাও তো অনেকটা এমনই ছিল। তুমি কাকে ভালোবাসো তার সম্পর্কে আমাদের সব জানতে হবে। ঠিক তাই, আমাদের জীবনে ভালোবাসার সব নিয়ম ভেঙে দিয়েছে। কিন্তু ভালোবাসা কেবল আবেগ নয়, এর সাথে দায়িত্ববোধ এবং ভবিষ্যতের পরিকল্পনাও জড়িয়ে থাকে। তুমি যাকে পছন্দ করেছো সে কি তোমার যোগ্য? সে কি তোমার স্বপ্নগুলোকে সম্মান করতে জানে? বাবা মা, ওর নাম আর্য। সে আমার থেকে 3 বছরের ছোট। ওর পড়ালেখা সবে শেষ হয়েছে, আর ও খুব উচ্চাকাঙ্ক্ষী। ওর চোখে আমি সেই একই জেদ আর ভালোবাসা দেখেছি যা আমি তোমাদের গল্পে শুনেছি। ও আমার মতোই স্বাধীন চেতা এবং আমার সিদ্ধান্তকে সম্মান করে। তন্ময় হেসে বলল, 3 বছরের ছোট? অর্থাৎ আমার আর তোমার সম্পর্কের সময়ের মতোই? তাহলে তো কোনো সমস্যা নেই। আসলে আমি ভয় পাচ্ছিলাম যদি তুমি এমন কাউকে বেছে নাও যে তোমার জীবনে শান্তি আনতে না পারে। আলতো হেসে, আমিও ভয় পাচ্ছিলাম, কিন্তু তুমি আমাদের বড় করেছো। তুমি শিখিয়েছো ভালোবাসার বাঁধন বয়স দেখে হয় না, হৃদয় দিয়ে হয়। তবে আর্যকে আমরা ভালোভাবে জানতে চাই। আর্য পরের দিন তাদের বাড়িতে এলো। সে ছিল বিনয়ী এবং বুদ্ধিদীপ্ত। তন্ময় আর তন্নি তাকে কাছ থেকে দেখে মুগ্ধ হলো। তাদের মেয়ের ভালোবাসার মানুষটিকে তারা যাচাই করার প্রয়োজন বোধ করলো। ঠিক যেমন একসময় তাদের নিজেদের ভালোবাসাকে সমাজের চোখ রাঙানি পেরিয়ে প্রমাণ করতে হয়েছিল। কিন্তু আর্যর সরলতা এবং আলোর প্রতি তার গভীর শ্রদ্ধাবোধ দেখে তাদের মন ভরে গেল। কিছুদিন পরেই তাদের সম্মতিতে আলো আর আর্যর বাগদান সম্পূর্ণ হলো। তাদের বাড়িতে আনন্দের ঢেউ বয়ে গেল। তন্নি সেদিন তন্ময়ের হাত ধরে বলল, দেখেছো তন্ময়, আমাদের ভালোবাসার বীজ আজ আরো একটি নতুন রূপে অঙ্কুরিত হলো। আমাদের সম্পর্কটা অন্যদের জন্য যেন একটা খোলা বই হয়ে রইল। আলো প্রমাণ করে দিল ভালোবাসা সত্যি সব বন্ধন ছিন্ন করতে পারে। আমাদের জয়গান আজও অমলিন, আর আজ আমরা আরও একবার সাক্ষী হলাম ভালোবাসাই শেষ কথা। তাদের সংসার আরও একবার উষ্ণতায় ভরে উঠল। এক প্রজন্ম দেখিয়ে দিল পুরনো ধ্যান ধারণাকে ভেঙে নতুন করে ভালোবাসার পথ রচনা করা সম্ভব। আলো আর আর্যর ভবিষ্যৎ যেন এক নতুন প্রেমের কাব্য লেখার অপেক্ষায় রইল। আলো এবং আর্য সম্পর্ক কেবল দুটি মানুষের প্রেম নয়, এটি ছিল দুটি পরিবারের বন্ধন। আর্যর পরিবার শুরুতে না সামান্য দ্বিধাই ছিল আলোর বয়সের কারণে, কিন্তু তন্ময় আর তন্নি দৃঢ় সমর্থন এবং তাদের নিজেদের সম্পর্কের গল্প শুনে তারাও ধীরে ধীরে নরম হয়। তাদের এই আধুনিক প্রেমকে তারা সাদরে গ্রহণ করে নেয়। বিয়ের দিনটি ছিল এক জমকালো উৎসব। তন্নি তার মেয়ের দিকে তাকিয়ে দেখল ঠিক যেন তার যৌবনের প্রতিচ্ছবি, গাম্ভীর্য আর আত্মবিশ্বাসে ভরা। আর আর্য, সে ছিল তন্ময়ের প্রথম দিনের মতোই উজ্জ্বল, কিন্তু চোখে ছিল গভীর প্রতিশ্রুতি।
শুভ সেই সময়ে যখন আলো আর আর্য একে অপরের দিকে তাকালো, তখন সেখানে ছিল না কোনো লজ্জা, ছিল কেবল গভীর রাস্তা। ঠিক যেমন একসময় তন্নির চোখে ছিল তন্ময়ের জন্য গোপন অনুরাগ। বিয়ের পর আলো আর আর্য তাদের নতুন জীবন শুরু করলো। তারা ছিল আধুনিক দম্পতি, যেখানে কাজের ক্ষেত্রে কেউ কারো থেকে বড় বা ছোট ছিল না, ছিল কেবল একে অপরের পরিপূরক। আর্য তার পড়ালেখা শেষ করে একটি আর্কিটেকচার ফার্মে যোগ দিল, আর আলো তার স্বপ্নের লেখালেখির কাজ নিয়ে ব্যস্ত রইল। বিয়ের কয়েক বছর পর এক রাতে তারা ডিনারের পর বারান্দায় বসে কফি খাচ্ছিল। আকাশে তখনও পূর্ণ চাঁদ। জানো আর্য, আজ বাবা মায়ের একটা পুরনো গল্প মনে পড়ছিল। প্রথম দিনের সেই জ্বর আর বাবার জেদ। মনে হয় আমাদের সম্পর্কটা তাদের সম্পর্কেরই একটা উন্নত সংস্করণ। কোনো চর নেই, কোনো জেদ নেই, আছে শুধু খোলা আলোচনা। চর মারার সাহস আমি কোনোদিন করতাম না, কারণ আমি জানি তোমার হৃদয়ের অধিকার পেতে গেলে ভালোবাসতে হয়, ভয় দেখাতে নয়। আর তোমার বাবা মায়ের গল্পই তো আমাদের সাহস জুগিয়েছে। সমাজ কি বলবে সেটা নিয়ে না ভেবে ভালোবাসার প্রতি সৎ থাকতে শিখিয়েছে। তুমি আমার জীবনের সেই শান্তি, যা আমার বাবা মা এত বছর ধরে একে অপরের মধ্যে খুঁজে পেয়েছে। তোমার এই যত্নশীল দিকটা আমাকে রোজ নতুন করে তোমার প্রেমে পড়তে শেখায়। আর্য আলোর হাত ধরে বলল। তাদের হাতের উষ্ণতা ছিল গভীর ভালোবাসার প্রতীক। তাদের সম্পর্ক প্রমাণ করলো যে ভালোবাসার বাঁধন সময়ের সাথে পরিবর্তিত হলেও তার মূল ভিত্তি সবসময় এক থাকে, বিশ্বাস, সম্মান আর অদম্য প্রেম। তাদের জীবন ছিল তাদের বাবা মায়ের প্রেম কাহিনীর পরবর্তী অধ্যায়, আরও মসৃণ, আরও সহজ, কিন্তু ঠিক ততটাই রোমান্টিক এবং অনুপ্রেরণামূলক। ভালোবাসা কোনো বয়স, লিঙ্গ বা সম্পর্কের জটিলতার ধার ধারে না। এটি কেবল হৃদয় দিয়ে হৃদয়কে জয় করতে জানে। আলো আর আর্য জীবন সেই চিরন্তন সত্যের জয়গান গাইল। দেখতে দেখতে আলো আর আর্যের দাম্পত্য জীবনও পেরিয়ে গেল 10 বছর। তাদের সংসারেও এখন 2টি ফুটফুটে ছেলে মেয়ে, এক ছেলে এবং এক মেয়ে। তাদের জীবন এখন আরও পরিপূর্ণ। তনি আর তন্ময় এখন প্রবীণ বয়সে এসে পৌঁছেছেন, কিন্তু তাদের হৃদয়ের তারুণ্য একটুও কমেনি। নাতি নাতনিদের ভিড়ে তাদের বাড়ি এখন মুখরিত। একদিন সকালে তন্নি তার বারান্দার দোলনায় বসেছিল। পাশে এসে বসলো তন্ময়, হাতে 2টি চায়ের কাপ। প্রায় 40 বছর আগের সেই দিনগুলোর মতোই। এখনো সেই পুরনো অভ্যেস, একা একা বারান্দায় বসে থাকা। মনে আছে ইউনিভার্সিটিতে তুমি ঠিক এভাবেই একা একা ক্লাস শেষে কফি খেতে? তুমিও তো সেই পুরনো অভ্যেস ধরে রেখেছো। এখনো আমার জন্য চা তৈরি করো। আসলে আমাদের ভালোবাসার অভ্যেসগুলোই তো আমাদের বাঁচিয়ে রেখেছে তন্ময়। তন্ময় আলতো করে তন্নির কাঁধে মাথা রাখল। তাদের চুলে এখন রূপলি আভা, চামড়ায় বার্ধক্যের ছাপ, কিন্তু চোখ জোড়া এখনও সেই প্রথম প্রেমের মতোই উজ্জ্বল। আমাদের সম্পর্কের বাঁধনটা কি ছিল জানো? আমি সেই চর হজম করেও তোমার জন্য অপেক্ষা করেছিলাম, আর তুমি সেই অপেক্ষার মূল্য দিয়েছিলে। আমরা দুজনই নিজেদের জায়গা থেকে সৎ ছিলাম। আর আলো আর আর্য তারা দেখিয়ে দিল আমাদের গল্পটা কেবল ব্যতিক্রম নয়, বরং ভালোবাসার যে কোনো কঠিন সমীকরণকে সহজ করে দিতে পারে। সেটাই সত্য। ওরা তো আমাদের থেকে আরো আধুনিক, আরো বোঝাপড়ার সম্পর্ক তৈরি করেছে। বয়সের ব্যবধান নিয়ে তাদের সমাজে কোনো কথা শুনতে হয়নি। হঠাৎই ঘরের ভেতর থেকে নাতি নাতনিদের হাসির আওয়াজ ভেসে এলো। আলো আর আর্যকে দেখে তাদের সেই ছোট্টবেলার মনে পড়ল। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল। সেই হাসি ছিল গভীর সন্তুষ্টির, এক দীর্ঘ পথ পেরোনোর শান্তি। আমাদের জীবনটা একটা বৃত্তের মতো সম্পূর্ণ হলো, তাই না? চর থেকে শুরু করে ভালোবাসা, তারপর আমাদের সন্তান এবং তাদের প্রেম। তুমি আমার জীবনের সবচেয়ে বড় জয়, তন্নি। তুমিও আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তন্ময়। তোমার এই ভালোবাসাই আমাকে আমার সমস্ত গাম্ভীর্য থেকে মুক্ত করে দিয়েছে। তাদের ভালোবাসার গল্পটি এখন কেবল তাদের নয়, 2টি প্রজন্মের অনুপ্রেরণা। ভালোবাসা যে শুধু শুরু নয়, একটি জীবনের প্রতিটি ধাপে আরও গভীর হতে পারে। তন্নি আর তন্ময় সেই জীবন্ত উদাহরণ। তাদের প্রেম প্রমাণ করলো সত্যিকারের বাঁধন সময় বা পরিস্থিতির তোয়াক্কা করে না। বছরের পর বছর ধরে কেবল একে অপরের হৃদয়ে শান্তি খুঁজে নিতে পারে। তাদের জীবন ছিল এক মহৎ প্রেমের মহাকাব্য, যা কোনোদিন শেষ হবে না।